পাত্রী পছন্দ হয়নি ভালো কথা, যাওয়ার আগে খরচের টাকাটা দিয়ে যান। সে খরচের টাকা? গোষ্ঠী সহ এসে যে খেয়ে গেলেন সে টাকা কে দেবে? বাবা বাজার করেছে 15,000 টাকার, আর আমার মা চাচিরা যে পরিশ্রম করে রান্না করেছে তার দাম 5,000 টাকা। আর হ্যাঁ, অবশ্যই আমার টাকাটাও দিয়ে যাবেন। পার্লারে যাওয়া আসা সহ সব মিলে খরচ হয়েছে 5,000 টাকা, সর্বমোট 25,000 টাকা। পাত্রীর মুখে এমন কথা শুনে সবাই অবাক, বিশেষ করে পাত্রীর মা। পাত্রীর নাম ছিল দিশা। পাত্রীর মা তার স্বামীকে শুধু চিমটি কাটছে আর ফিসফিস করে বলছে, ওঠো না কেন, আর এক মুহূর্ত থাকা যাবে না। পাত্রীর বাবা উঠতে ধরলো। সেই কথা শুনে দিশা বলল, আঙ্কেল, আগেই ওঠা যাবে না, আগে আমার দাবি মানতে হবে। আমরা তো এত টাকা সাথে করে আনিনি। তাহলে আজকে আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে হবে। এখন ভেবে দেখুন কি করবেন। পাত্রীর মা হঠাৎ করে বলে উঠল, এখানে ভাবার কি আছে? তোমার সাথে তো আমার ছেলের বিয়ে জীবনেও দিব না। তাহলে গুনে গুনে 30,000 টাকা দিন, একটা টাকা কম দিলে হবে না। মা, তখন না 25,000 টাকার কথা বললে? আঙ্কেল, আমি যে সেজে গুজে এতক্ষণ ধরে বসে আছি আপনাদের সামনে, তার কি কোনো মূল্য নেই? পছন্দ হোক বা না হোক, খুশি মনে কিছু তো দিবেন, তাই এর জন্য 5,000 ধরেছি। পাত্রীর মা রেগে গেল। আমরা একটা টাকাও দেব না, দেখি তুমি কি করো। এই বলে তিনি তার স্বামীকে আবার একটা চিমটি দিলেন। উঠতেছো না কেন? সামান্য একটা মেয়েকে দেখে কেন ভয় পাচ্ছ? আমি এখন কি করব? মেয়েটা খুব সিরিয়াস মনে হচ্ছে। হয় টাকা দিতে হবে, না হলে তোমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। পাত্রীর মা তার স্বামীর দিকে এবার চোখ বড় বড় করে তাকালো। কি বললে তুমি? আমি কিছু জানি না, তুমি যেভাবে পারো ম্যানেজ করো, আমি এর ভিতর নাই। পাত্র চুপ করে বসে আছে। পাত্রের নাম ছিল ঈশান। ঈশান দিশার এমন সাহস দেখে খুব অবাক হলো। ছেলে হয়েও তো তার এত সাহস নেই। দিশার কথা বলার স্টাইল দেখে সে পুরোই পাগল হয়ে গেল। আর এত সুন্দর করে সেজেছে, মনে হচ্ছে আজকেই বিয়ে তার। দেখতে যেমন সুন্দর, তেমনি তার অনেক গুণ। মা যে কেন মেয়েটাকে পছন্দ করছে না ঈশান বুঝতে পারছে না। ঈশানের মা এবার ঈশানকে বলল, তুই কিছু বল, চুপ করে আছিস কেন? ঈশান লজ্জাবতী মেয়েদের মতো নিচে মুখ হয়ে বলল। ঈশানের মা সেই কথা শুনে আরো রেগে গেল। কি বলবি মানে? মেয়েটা যে আমাদের ফাঁদে ফেলেছে, জোর করে টাকা হাতিয়ে নিচ্ছে, তুই তবু কিছু বলবি না? ঈশান তখন বলল, উনি তো বিয়ের প্রস্তাবও দিয়েছেন, আমরা না হয় সেই শর্তটাই মেনে চলি। ঈশানের মা সেই কথা শুনে ঈশানের কান টেনে ধরল। তুই এত কিছুর পর ওই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিস? লাগছে, আমাকে ছাড়ো। ঈশানের মা ছেড়ে দিল কানটা। আমার কি দোষ? আমি কি পাত্রী দেখতে আসতে চেয়েছি? কত করে বললাম আমি পাত্রী দেখতে যাব না, তোমরা যাকে পছন্দ করে আনবে তাকেই বিয়ে করব। তবুও জোর করেই আমাকে আনলে। এখন তো আমাকে এই মেয়েকেই ভালো লেগেছে, আমার গার্লফ্রেন্ডের সাথেও বিয়ে দিচ্ছ না। এখন এই মেয়েটাকে ভালো লাগলো, তাকেও তোমাদের পছন্দ হচ্ছে না। এই মেয়ে তোর কিভাবে পছন্দ হলো, যে বড়দের সম্মান করতে জানে না? ছি, তোর চয়েস এত খারাপ, না জানি তোর গার্লফ্রেন্ড আরো কত বেয়াদব। এই কথা শুনে ঈশানের বাবা ঈশানের মাকে বলল, ছেলেকে তো যে কোনো একটা মেয়ের সাথে বিয়ে দিতেই হবে। ছেলেরও যখন চয়েস হয়েছে, আবার মেয়েটাও বিয়ে করতে চাচ্ছে, তাহলে বিয়েতে রাজি হওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ঈশানের মা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। তোমরা নিজের মানুষই আমাদের বিপক্ষে চলে যাচ্ছ। এখন তো শত্রুপক্ষ আরো শক্তিশালী হলো। তুমি তোমার ছেলেকে এখানেই বিয়ে করাও, আমি চললাম। এই বলে ঈশানের মা চলে যেতে ধরলো। দিশা তাকে আটকালো। না না আন্টি, যাওয়া যাবে না, আগে আমার দাবি মানতে হবে। ঈশানের মা আরো জোরে কাঁদতে লাগলো। তিনি ঈশানের বাবাকে বললেন, তোমার কাছে কত টাকা আছে? একটা টাকাও নাই। ঈশানের মা রেগে গেল। টাকা নেই মানে? এতদিন পকেটে এত টাকা থাকে, আর আজ ফকিরের মতো টাকা না নিয়ে চলে এসেছো? মিষ্টি যে নিলাম 10 কেজি, সেখানেই সব শেষ হয়ে গেছে। এত করে বললাম এতগুলো মিষ্টি নিও না, তবুও শুনলে না। এখন টাকা দিতে না পারলে এই বদমাইশ মেয়েটার সাথেই আমার ছেলের বিয়ে দিতে হবে। ও বাবারে, কি হবে এখন? আমার ছেলের জীবনটা শেষ। কার কুনজর লেগেছে বাবা?
ঈশানের মা ঈশানের গায়ে থুতু ছিটিয়ে দিল। বাবা, তোর জন্য ভালো বউ আনতে পারলাম না, আমাকে মাফ করে দিস। তোর বাবাকে কত বললাম আমার বোনের মেয়ে তানিয়াকে দিয়ে বিয়ে করাও, উনি তো শুনলেনই না। এখনকার মেয়েরা কত বিপজ্জনক দেখেছো। আর তার সাথে মেয়ের মা বাবারাও মেয়েকে ব্যবসায় নামিয়ে দিয়েছে। এখন কি করি? ঈশানের মা দৌড়ে ঈশানের কাছে গেল। দে দে টাকাটা। এই বলে তিনি টাকাটা নিয়ে দিশার হাতে দিল আর বলল, বাকি টাকা পরে দিয়ে যাব। আমি বাকির ব্যবসা করি না। এই ব্যবসা কতদিন ধরে করছো? আজকেই ফার্স্ট। আপনার ছেলের সাথে বিয়েটা না হলে ভাবছি এই ব্যবসাটাই কন্টিনিউ করব। বউ সাজার শখও মিটবে, টাকাও কামাই হবে। ঈশানের মা কাঁদতে লাগলো। এই কোন চক্করে পড়লাম রে? তিনি ঈশানের বাবাকে বললেন, এই মেয়ের খোঁজ কোন ঘটকে দিয়েছে? এর কাছে পেরে চিবিয়ে চিবিয়ে খেতাম। ঈশানের বাবা তার জামাইয়ের দিকে তাকালো। তার জামাই হাত জোর করে বলল তার নাম যেন না বলে, কারণ ঈশানের দুলাভাই এই মেয়ের কথা বাসার সবাইকে বলেছে। সেই কথা শুনে সবাই দিশাকে দেখতে এসেছে। ঈশানরা আসার সাথেই আগে খাওয়া দাওয়া করানো হয়েছে। তারপর মেয়েকে সবাই মিলে অনেক প্রশ্ন করেছে। দিশার উত্তর শুনে ঈশার মা সবার সামনে বলে দিয়েছে এই মেয়ে তার পছন্দ হয়নি, কিছুতেই তার ছেলের বউ সে হতে পারবে না। ঈশানের দাদি প্রশ্ন করলো, একটু হেঁটে দেখাও তো। আমি তো পায়ে হেঁটে এখানে এসেছি, তখন দেখেননি? তাহলে এখন হাঁটতে বলছেন কেন? মা, তুমিও না সেই আগের যুগে পড়ে আসো। এগুলো আগে দেখতো, এখন এগুলো কে মানে? ঈশানের মা ঈশানের বাবার দিকে তাকালো। ঈশানের বাবা ভয় পেয়ে বলল, আর কোনো কথাই বলবো না। তোমরাই প্রশ্ন করো আর তোমরাই বিচার করো। ঈশানের খালা প্রশ্ন করলো, মা, তুমি রান্না করতে পারো? আমি কি কাজের মেয়ে তাই রান্না করতে পারবো? শুধু কি কাজের মেয়ে হলেই রান্না শিখতে হয়? মেয়ে হলে তাকে রান্না শিখতেই হবে। কেন শিখবো রান্না? কি দরকার? তাছাড়া মা তো আছেই। যখন বিয়ে হবে তখন তো আর মা থাকবে না, নিজেকেই তো সবকিছু করতে হবে। মা না থাকলো শাশুড়ি মা তো থাকবে, তখন তিনি রান্না করে খাওয়াবেন। আমার মা যদি সারা বছর রান্না করে খাওয়াতে পারে, শাশুড়ি মা কেন খাওয়াবে না? ঈশানের মা রেগে গেল সেই কথা শুনে। তিনি অনেক কষ্টে তার রাগ কন্ট্রোল করলেন। তারপর বললেন, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তোমার বাবা মা কি তোমাকে কোনো ভদ্রতা শেখায়নি? এভাবে বড়দের মুখে মুখে তর্ক করছো। আন্টি, উচিত কথা বললেই কি সে অভদ্র হয়ে যায়? যেটা বাস্তব আমি সেটাই বলেছি। ঈশানের মা তখন বলল, তোমরা ওঠো সবাই, মেয়ে আমার পছন্দ হয়নি। আমি কয়েকটা প্রশ্ন করি। জি অবশ্যই। তুমি চা বানাতে পারো মা? ফার্স্ট ক্লাস চা, খুব সুন্দর হয়েছে। এই মেয়েকে ঘরের বউ করাই যায়। ঈশানের মা তার স্বামীকে বলল, বাসায় যেতে দাও, শুধু তোমাদের চায়ের বালতিতে ডুবে রাখবো। চা ভালো হলেই হবে নাকি? ঈশানের মা তার জামাইকে বলল, তুমিও টাকা আনোনি? মা, আমি মানিব্যাগটা ভুলে রেখে আসছি। তুমি আসলে একটা গাধা। এইভাবে টাকা না নিয়ে তোমরা কি করে মেয়ে দেখতে এসেছো? হঠাৎ ঈশানের খালু বলল, হবে না হবে না, পুরো 30,000 চাই আমার। আমি মামলা করব তোমাদের নামে। সেটা পরে দেখা যাবে, তাড়াতাড়ি আপনাদের সিদ্ধান্ত জানান। আমাকে শুধুমাত্র 10 মিনিটের জন্য বাইরে যেতে দাও। আমি আমার ফোনটা বিক্রি করে তোমাকে পুরো টাকা দিয়ে দিব। সেটাও হবে না, এক্ষুনি দিতে হবে। তা না হলে তো অন্য আরেকটা অপশন তো আছেই। ঈশানের দুলা ভাই অনেক সাহস নিয়ে তার শাশুড়ি আম্মাকে বলল, আম্মা, এখন কি করার আছে? ভাগ্যকে মেনে নিতেই হবে। ভাগ্যর উপর আমাদের তো কোনো হাত নেই। ঈশানের বোনও এগিয়ে এলো। মা, এটাই মনে হয় আল্লাহর ইচ্ছা। দেখতেই তো পাচ্ছ কিভাবে বিপদে পড়লাম। এখন এই বিয়েটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঈশানের মা ঈশানকে বলল, তোর কি মতামত? তুই তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করবি না এই মেয়েটাকে? মা, তুমি যখন একবার না করেছো তখন আমি সেই কাজ কিভাবে করি? তুমি যেহেতু প্রেম করে বিয়ে করা পছন্দ করো না, তাই আমি আমার ভালোবাসার মানুষকে সেই কবে বিসর্জন দিয়েছি। এখন তোমরা সবাই মিলে যাকে দিয়ে করাবে
তাকেই বিয়ে করব আমি। ঈশানের মা রেগে গেল। সোজা কথা বল, হ্যাঁ বা না। ঈশান একটু ঢোক গিলল আর বলল, যে পক্ষে লোকজন বেশি সেই পক্ষকেই তো সমর্থন করা উচিত। ও, তুইও এদের পক্ষে? তাহলে ঠিক আছে, সবার যখন এই মেয়েটাকে পছন্দ তাহলে এর সাথেই বিয়ে দাও। ঈশানের খালা আর খালু বলল, আপা কি বলছো এসব? এই মেয়ের সাথে ঈশানের বিয়ে দিও না, খবরদার, তোমার জীবন একেবারে শেষ করে দিবে। তাছাড়া আর উপায় নাই রে বোন, ঈশান আবার এই সুযোগে তার প্রেমিকাকে বিয়ে করতে চাইবে। প্রেমের বিয়ে আমি জীবনেও মেনে নেব না। ঠিক বলেছো তুমি, এই মেয়েকে বিয়ে করা ছাড়া তো আর উপায় দেখছি না। ঈশানের মা রেগে গিয়ে বলল, তুমি চুপ করো, তোমার জন্যই এমন হলো। শেষমেশ অভদ্র একটা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে হচ্ছে। বাসায় গিয়ে বিচার করব আমি। তুমি কার কথা শুনে এই অভদ্র ফ্যামিলিতে মেয়ে দেখতে এসেছো? এখন কি হবে আমার? পাশের বাসার ভাবিটাকে কি বলবো এখন? কত বড় মুখ করে বলেছি অনেক বড় ফ্যামিলিতে ছেলের বিয়ে দেব, আর মেয়ে তো হবে সেই রকমের ভদ্র। ঈশানের মা আবার কান্না শুরু করলো। ঈশান আর দিশার বিয়ে হয়ে গেল। সবাই দিশাকে ঈশানের রুমে বসিয়ে রাখলো। কিছুক্ষণ পর ঈশান রুমে ঢুকলো। দিশা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। ঈশান দিশার সাথে কোনো কথা না বলে ঘোমটা খুলে ফেললো। দিশা আবার ঘোমটা দিল। ঈশান বিরক্ত হয়ে আবার খুলে ফেললো। দিশা এবার রেগে গিয়ে বলল, আপনি বারবার ঘোমটা ফেলে দিচ্ছেন কেন? সমস্যা কি আপনার? এটা আমার রুম, আর রুমে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তো কি হয়েছে, তাই বলে আপনি এইভাবে ঘোমটাটা সরাবেন? ঈশান দিশার একেবারে কাছে গেল। এবার নাটক করা বাদ দাও, অনেক হয়েছে। কিসের নাটক? আর আপনি জানলেন না নতুন বউয়ের ঘোমটা ধীরে ধীরে সরাতে হয়? ঈশান হাসতে লাগলো। তুমি নতুন বউ? মানে কি? আপনার কি মনে হয় আমার আগেও বিয়ে হয়েছে? প্লিজ এখন একটু চুপ করো, আমি ঝগড়া করার মুডে নাই কিন্তু। আমি কখন ঝগড়া করলাম? তার আগে বলো, তোমাকে আমি এগুলো শিখিয়েছি, আর কে বলেছে তোমাকে এসব বলতে? আপনি এসব কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আবার আপনি আপনি করছো? স্বামীকে তো আপনি করেই বলতে হয়। ঈশান এবার জোরে করে বলল, দিশা এবার একটু চুপ করো। চুপ করব কেন? ঈশান দিশার মুখ টিপে ধরলো আর বলল, তোমাকে বলেছিলাম তোমার বাড়ির কেউ যেন এগুলো বলে, আর তুমি নিজে এসে বলতে গেলে কেন? এমন ভাবে বললে যে আমি নিজে শুনেই অবাক হয়েছি। বাড়ির কেউ এসব কথা বলার সাহস পাচ্ছিল না, তাই নিজেকেই বলতে হলো। তাছাড়া তোমরা কতগুলো খেয়েছো হিসাব করেছো একবার? এত টাকা খরচ করে আমার পাপা খাওয়ালো, আর তোমার মা কিনা পাত্রে পছন্দ হয়নি, তাই চুপ করে থাকতে পারেনি। নিজে নিজেই বিয়ের ব্যবস্থা করেছি। তোমার মাথায় আসলেই বুদ্ধি নেই, মাথা মোটা কোথাকার। এখন যে মা ভাবলো তুমি বেয়াদব একটা মেয়ে, আদব কায়দা জানো না, এখন মার মন জয় করবে কি করে? সেটা না হয় আমার উপরে ছেড়ে দাও। এত সহজ না বুঝলে। তোমার মতো বদমাজাজে ছেলেকে যদি কন্ট্রোলে আনতে পারি, তাহলে তোমার মাকে পারবো না? আমি বদমেজাজি? আর আমি তোমার কন্ট্রোলে কবে আসলাম? কি বোঝাতে চাচ্ছ? কিছু না। তুমি কি ঝগড়া করে এই রাতটা শেষ করবে? তুমি যে ব্যবহার দেখিয়েছো তাতে তো আমার মাথায় ঘুরছে না। না জানি আমার পরিবারের বাকি সব সদস্যদের কি হচ্ছে। এই বলে ঈশান চলে যেতে ধরলো। আবার কই যাচ্ছ? মার সাথে আরেকবার দেখা করে আসি। এখন তোমার মা হয়তো ঘুমাচ্ছে, ডিস্টার্ব করার কি দরকার? তুমি বুঝবে না এসব। ঈশান চলে গেল। ঈশানের মা কাঁদতেই আছে। মাঝে মাঝে ঈশান তার মাকে সান্ত্বনা দিচ্ছে। মা, কেঁদে আর কি হবে, বিয়ে তো হয়েই গেছে। তবে কথা দিচ্ছি, এই মেয়েটাকে আমি অনেক ভদ্র একটা মেয়ে বানাবো। বড়দের যাতে সম্মান করে কথা বলে সেগুলো শিখিয়ে দেব। আমার বিশ্বাস ঈশান পারবে। ঈশানের মা ঈশানের বাবার কথা সহ্য করতেই পারছে না। তুমি চুপ করো, একটা কথাও বলবে না। সব দোষ তোমার। তুমি কেন খোঁজ খবর না নিয়েই মেয়েটাকে দেখতে গেলে? এমন বেয়াদব মেয়ের সাথে আমার ছেলেটা কি করে থাকবে? ঈশানের খালা এগিয়ে আসলো। আপা এটা কি হলো? আমার মেয়েটার এখন কি হবে? তুই তো বলেছিলি এমনি শুধু মেয়ে দেখতে যাব, কিন্তু এরা তো বিয়েটাই দিয়ে দিল। আমার মেয়ের এখন কার সাথে বিয়ে দিব?
আমি কি করে জানি যে এরা জোর করে বিয়েটা দিয়েই দেবে? ঈশানের মা আবার কেঁদে উঠল। ঈশান তার মাকে জড়িয়ে ধরে আছে। ঈশানের বাবা বলল, তোর মায়ের কাছে আমি আসছি, তুই দিশার কাছে যা। ঈশানের মা চিৎকার দিয়ে উঠল, আমাকে একবার শুধু ধরে দেখো, খবরদার ধরবে না। তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি কি করেছি? ঈশান তার বাবাকে বলল। তুমি যাও তো এখন, দেখছো না মায়ের মন খারাপ। ঈশানের বাবা ঈশানকে বলল, মনে হচ্ছে বিয়েটা আমি করেছি। তোরা আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? বাবা প্লিজ এখন কথা বলো না। ঈশানের বাবা বুঝতে পারল না কিছু, তার দোষ কোথায়, সবাই তাকে দোষারোপ করছে কেন। ঈশানের বাবা তার জামাইয়ের কাছে গেল। তোমার জন্য আমি ঈশানের মায়ের বকা শুনছি। তুমি কেন বলছো না এই মেয়ের খবর তুমি আমাকে দিয়েছো? বাবা, আপনার হাতে পায়ে ধরি, আমার নাম বলে দিয়েন না। শাশুড়ি আম্মা এমনিতেই আমাকে গাধা বলে, আর যদি শোনে এই মেয়ের খোঁজ আমি দিয়েছি তাহলে এবার আর বাড়িতেই উঠতে দেবে না। ঈশান তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিল, তবুও তার মায়ের ঘুম আসছে না। ঈশানের বাবা ভয়ে আর কোনো কথাই বলল না। হঠাৎ ঈশানের বাবা বলে উঠল, মেয়েটা ঘরে একা একা আর কতক্ষণ বসে থাকবে? ঈশান, তুই দিশার কাছে যা। বাবা তোমার কবে বুদ্ধি হবে, আর তুমি মাকে কবে বুঝবে? মাকে এই অবস্থায় রেখে আমি কি করে ঘরে যাই? ঈশানের মা কাঁদতে কাঁদতে বলল, তোর বাবা এমনই, এত বছর যে কি করে পার করলাম তা আমিই জানি। অন্য কোনো মেয়ে হলে জীবনেও থাকতো না। কথাটা ঠিকই বলেছ, কিন্তু সেটা তোমার জায়গায় আমার নাম হবে। কি বললে তুমি? কিছু না, এবার ছেলেকে রুমে যেতে দাও। ঘরে নতুন বউ একা একা বসে আছে। বাবা তুমি এমন করছো কেন? বউ বসে আছে তো কি হয়েছে? আগে মায়ের সেবা করি, তারপর বউ। বাবা তুই এখন রুমে যা, আর খবরদার ওই মেয়ের সাথে বেশি একটা কথা বলবি না, বেয়াদব একটা মেয়ে। ঠিক আছে মা, তুমি ঘুমাও, আমার চিন্তা করো না। এই বলে ঈশান রুমে চলে গেল, কিন্তু গিয়ে দেখে দিশা ঘুমাচ্ছে। ঈশান দিশাকে ডাকতে লাগলো। এই দিশা, উঠো, ঘুমাইছো নাকি? দিশার কোনো সারা শব্দ নেই। ঈশান আবার দিশাকে ডাক দিল। দিশা একটু নড়ে চড়ে শুল আর ঘুমন্ত কণ্ঠে বলল, কি হয়েছে? কাপড় চেঞ্জ নাই করতে ঘুমাইছো কেন? সকালে করব, এখন আর ডিস্টার্ব করো না তো, খুব কম পাচ্ছে। এই বলে দিশা ঈশানের কোলের মধ্যে শুয়ে পড়ল আর ঈশানের হাতটা তার মাথায় দিল আর বলল, চুলগুলো বুলিয়ে দাও। ঈশান তাই আর ডিস্টার্ব করলো না। দিশার চুলগুলো হাত বুলিয়ে দিল। দিশা ঘুমিয়ে গেল। ঈশান দিশার কপালে একটা কিস করলো। পাগলি একটা মেয়ে, এত কথা যে কিভাবে বলে! হাই আল্লাহ, আমার পাগলিটাকে একটু বুদ্ধি দাও, আর সে যেন আমার মায়ের মন জয় করতে পারে। আজ থেকে সারা জীবনের জন্য তাকে কাছে পেলাম। 5 বছরের রিলেশন আজ পূর্ণতা পেল। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া। এই বলে আবার একটা কিস করলো কপালে। ঈশান যে কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকালবেলা ঈশানের বোনের ডাকে দিশার ঘুম ভেঙে গেল। তিনি শুধু বারবার দরজায় ধাক্কা দিচ্ছেন। দিশা দরজা খুলে দিল। ঈশানের বোন দিশাকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পাশের আন্টিরা দেখতে এসেছি। কি দেখবে? তোমাকে দেখবে। আমাকে দেখার কি আছে? ঈশানের বোন এবার একটু রাগ হলো। এত কথা বলো কেন তুমি? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। দিশা রেডি হয়ে আসলো। খবরদার কারোর সাথে তর্ক করবে না, যা প্রশ্ন করবে শুধু তারই উত্তর দেবে। দিশা মাথা নাড়ল। পাড়া প্রতিবেশী মহিলারা বউ দেখার জন্য এসেছে। দিশা অনেক অবাক হলো। সবাই এমন করে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে কোরবানির পশু দেখতে এসেছে। দিশা চুপ করেই থাকলো। হঠাৎ করে এক মহিলা দিশার মাথার কাপড় সরিয়ে চুল দেখতে লাগলো। দেখি কত বড় চুল। ওমা, চুল দেখি শুকনা, গোসল করেনি নতুন বউ। দিশার খুব রাগ হলো। কি ধরনের অভদ্রতা এসব? সে শান্তভাবে বলল, আমি দেরিতে উঠেছি, ফ্রেশ না হতে আপনারা দেখার জন্য এসেছেন, তাই গোসল না করেই শুধুমাত্র কাপড়টা পরে চলে এসেছি। ছি ছি, কি বলে রে বাবা। ঈশানের মা, কোথায় তুমি? তোমার ঘর থেকে তো রহমত বরকত উঠে গেল। মাকে ডাকছেন কেন?
মার শরীর ভালো না, আর দিশা এমনি বললো যে গোসল করেনি। আপনারা এখনো মান্ধাতার আমলে পড়ে আছেন। ও গোসল করেছে, আর চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাইছে, তাই শুকনা, তাই না দিশা? দিশা কোনো উত্তর না দিয়ে তার ননদের দিকে তাকালো। আপনাদের সবার দেখা হয়ে গেছে, দিশা এখন চলে যাবে। হঠাৎ এক মহিলা বলল, তোমার বাবারা কি কি দিল? বুঝলাম না। টাকা পয়সা কিছু দিল না? ঘরের আসবাবপত্র? টাকা পয়সা দেবে কেন? আমার শ্বশুর কি ফকির নাকি? তাছাড়া আমি তো কোনো অকেজো পণ্য নয়, তাই টাকাতে বিক্রি করে দেবে। বাবারে বাবা, নতুন বইয়ের এত কথা! কি বললাম আমি? দিশা, তুমি ঘরে চলে যাও। আপু দাঁড়ান একটু, আমার আরো কথা আছে। আমি হলাম আমার বাবার অনেক আদরের মেয়ে। আমার বাবা অনেক বড় এক অমূল্যবান সম্পদ। সেই মূল্যবান জিনিসটাই তো বাবা দিয়ে দিয়েছে, আর কি দিবে? পাড়া প্রতিবেশী আন্টিরা বিড়বিড় করতে লাগলো। ঈশানের মা, এই কোন বউ নিয়ে এলো? এমন বেয়াদব বউ তো আমাদের এলাকায় একটাও নাই। দিশার ননদের ভয় হতে লাগলো। কখন যে কথাটা তার মায়ের কানে যায়, এত করে বললাম চুপচাপ থাকবে, তা না করে শুধু কথার পিঠে কথা বলে। দিশা বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। ঈশান তা দেখে বলল, কি হয়েছে নতুন বউয়ের? চোখে মুখে এত রাগ কেন? মনে মনে কাকে বকতেছো? আপনাকে। কেন? আমি আবার কি করলাম? তোমার পাড়া প্রতিবেশীরা জিজ্ঞেস করছে বাবা কি দিয়েছে, বাবার বাড়ি থেকে কি কি আনছো। তুমিই বলো বাবাকে আর কি কি দিতে হবে। আমিও উল্টা জবাব দিয়েছি, কি দিবে আবার? তাদের সবচেয়ে মূল্যবান সম্পদটাই তো দিয়ে দিছে। তারা কিন্তু ভুল কিছু বলেনি। এমন হ্যান্ডসাম একটা জামাই পেয়েছো ভাগ্য করে, কিছু তো দিতেই হবে। দাম আছে না আমার একটা? দিশা ঈশানের কাছে এলো, তার শার্টের কলার ধরে বলল, কি বললে তুমি? তোমাকে যদি দাম দিয়ে কিনতে হয় তাহলে তো আমাকেও দাম দিয়ে কিনতে হবে। আমি আবার তোমার থেকে কম কিসের? ঈশান দিশার হাত দুটো শক্ত করে ধরলো আর বলল, আমি তো দাম দিয়ে কিনেছি, দেনমোহর তো আর কম না। এই শোনো, এটা তোমরা ইচ্ছে করে দাওনি, এটা নিয়ম। তাছাড়া মেয়েরা একটু বেশি মূল্যবান, তাই তো তাদের দাম দিয়েই কিনতে হয়। আচ্ছা সব বাদ দাও এখন। আগে বলো, আমাকে না বলে এত সকালে উঠেছো কেন? তুমি ঘুমাইতেছিলে তখন, তাছাড়া আমি নিজের ইচ্ছাই উঠিনি। তোমার বোন অনবরত দরজা ধাক্কাতেই আছে, তাই খুলে দিয়েছি। ঈশান দিশার হাত ছেড়ে দিল। এবার তাকে একেবারে কাছে নিয়ে আসলো আর বলল, এসব আজে বাজে বকবকানি শোনার জন্য বিয়ে করেছি? কি করলাম আমি? এখনো কিছুই বুঝতে পারছো না? কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে কেন? কাল কি ঘুমানোর রাত ছিল? ঘুম ধরলে আমি কি করব? তোমার নিজের খেয়াল ছিল না যে বউটা একা একা ঘরে বসে আছে? একটু তাড়াতাড়ি রুমে যাই। তোমাকে বললাম না মার সাথে একটু দেখা করে আসি, আর এই কয় মিনিটেই ঘুম ধরেছিল? দিশা কোনো উত্তর দিল না। আচ্ছা ঠিক আছে, কালকের কথা বাদ দিলাম। ঘুম ধরেছে তাই ঘুমিয়েছো, কিন্তু আজ সকালে কখন উঠেছো যে আমি টেরি পেলাম না? এটাও আমার দোষ? বললাম তো তোমার বোন। দিশার কথা শেষ না হতেই ঈশান দিশার মুখ টিপে ধরলো। কোনো অজুহাত দেবে না, আর যেন এ ভুল না হয়, মনে থাকবে? আমি কি ভুল করেছি সেটাই তো বুঝলাম না। ঈশান হাসবে না কাঁদবে তা বুঝে উঠতে পারল না। দিশা আবার মাথা নাড়ল। আগে প্রেমিক প্রেমিকা ছিলাম, এখন কিন্তু আমরা স্বামী স্ত্রী। এখনকার জীবন আর আগেকার জীবনের মধ্যে অনেক তফাৎ। এখন দায়িত্ব কর্তব্য অনেক বেশি। সবসময় এই কথাটা মনে রাখবে, বুঝেছো? বোঝনি? না। ঈশান তখন হাসতে হাসতে বলল, যাও এক কাপ চা নিয়ে আসো। তুমি সেই থেকে এটা বোঝাচ্ছিলে? হ্যাঁ, বুদ্ধি আর তো হলো না, শুধু ওই বকবকানিটাই পারো। আর পারো গাল ফুলিয়ে বসে থাকতে। কি বললে? চা আনতে বললাম। দিশা চা আনার জন্য কিচেন রুমে গেল। গিয়ে দেখে তার শাশুড়ি রান্না করছে। মা, কি রান্না করছেন? দিশার শাশুড়ি কোনো উত্তর দিল না। মা, আমার জন্য 1 কাপ গ্রিন টি আর আপনার ছেলের জন্য 1 কাপ দুধ চা বানিয়ে দেন তো। আমি ঘরে গেলাম, রেডি হলে আমাকে ডাক দিন। সেই কথা শুনে দিশার শ্বশুর কাঁদতে লাগলো। তার কাশি আর থামছেই না। কি হয়েছে বাবা, পানি খাবেন? দিশার শ্বশুর কথা বলতেই পারছে না। তিনি দিশার কথা শুনে অবাক হলেন। দিশা নিজে চা না বানিয়ে তার শাশুড়িকে অর্ডার করছে। ঈশানের বাবার এই অবস্থা দেখে ঈশানের মা এগিয়ে আসলো। তুমি কাশতেছো কেন? এই দিনটা দেখার জন্যই তো তুমি ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দিলে। তুমি খুশি হয়েছো তো? তোমার শখ মিটে গেছে?
যে মেয়ে বিয়ে না হতেই বলে বিয়ের পর শাশুড়ি মা রান্না করে খাওয়াবে, তবু সেই মেয়েকে ঘরে আনলে। তুমি আবার আমাকেই দোষারোপ করছো। আমার কিন্তু কোনো দোষ নাই। বারবার এসবের মধ্যে কেন আমাকে টানছো? তাছাড়া এই বিয়েটা তো আমরা নিজের ইচ্ছাই করাইনি, পরিস্থিতির কারণে করতে বাধ্য হয়েছি। আর তোমার জামাইকে জিজ্ঞেস করো, সেই দিয়েছে এই মেয়ের খোঁজ। কথাটা শোনা মাত্রই ঈশানের দুলা ভাইয়ের মুখ থেকে বিস্কিট পড়ে গেল, কারণ ইনি মনের সুখে চায় বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলেন। বাবা, মানে আমি কিছু জানি না মা। আমার কাজ আছে, আজকে আমাকে একটু দেশের বাড়ি যেতে হবে। ইরা, কই তুমি? আমি গেলাম। এই বলে তাড়াহুড়ো করে ঈশানের দুলা ভাই চলে গেল। তোমরা কি বলটার কথা শুনে মেয়ে দেখতে গেছো? আমার ভাবতেই অবাক লাগছে তোমরা একটিবার আমাকে বলনি যে মানুষ নিজে ইনকাম করে খেতে পারে না, ঘর জামাই থাকে, সে ভালো মেয়ের খোঁজ কি করে দেবে? মা চুপ করো, যা মুখে আসে তাই বলো। ওই মেয়ের খোঁজ তোমার ছেলেই দিয়েছে, ওকে জিজ্ঞেস করো। অযথা আমার স্বামীকে গালি দিবে না। আর আমি সারা জীবন এর জন্য এখানে থাকবো না, শুধু সময়ের অপেক্ষা। একটা চাকরি হলেই চলে যাব, আর জীবনেও আসবো না। তুমি তখন একা একা তোমার এই প্রাসাদ নিয়ে থাকিও। লাভ ম্যারেজ পছন্দ করি না, লাভ ম্যারেজ করতে দেবো না ছেলেকে। শেষমেশ ছেলে লাভ ম্যারেজই করেছে, আর আমি লাভ ম্যারেজ করেছি দেখে কত কথা শুনতে হয়। এদিকে নিজেও লাভ ম্যারেজ করেছে, ওনার আদরের ছেলেও করেছে। ইরা মুখ বাঁকা করে এসব কথা জোরে জোরে বলতে বলতে তার রুমে গেল। ঈশানের মা ঈশানের বাবার কাছে আসলো। কি বললো ও? ঈশান লাভ ম্যারেজ করেছে? দিশাকে চয়েস করেছে? তুমি একটু বেশি বুঝো। ও আমাদের কথা বলল, আর বলল ঈশানও তো প্রেম করেছিল, সেও তো ওই মেয়েকে বিয়ে করতে চাইছিল। তুমি চুপ করো, আমি ভুল শোনার মানুষ নই। এই বলে ঈশানের মা ইরার কাছে গেল। কি বললি তুই? ঈশান লাভ ম্যারেজ করেছে? ঈশানের বাবা মেয়েকে ইশারা করলো, বলিস না মা। কখন বললাম? আমি তাহলে কি ভুল শুনলাম? হ্যাঁ, ভুলে শুনেছ। আর যদি এটাই ঠিক হতো তখন কি হতো? ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে, বউকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে। আমি একটা জিনিস বুঝি না, তুমি লাভ ম্যারেজ দিয়ে এত বিরক্ত কেন? কেন পছন্দ করো না? যার যাকে ভালো লাগবে তাকেই তো বিয়ে করা উচিত। সেই কথা শুনে ঈশানের মা চলে গেল। বাবা, মা কেন এমন করে? আমি লাভ ম্যারেজ করেছি দেখে আমাকে আর তোমার জামাইকে একটু সহ্য করতে পারি না, ভাইকেও করতে দিতে চাইনি। কিন্তু তোমরা তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছো। তোর মাকে গিয়ে বল, সেই ভালো জানে কেন এমন করছে। আর তুই কি করে সব বলে দিলি? মেয়ে মানুষের পেটে আসলেই কথা থাকে না, একটু কিছু হলেই সব সত্যি বলে দেয়। আর যেন এ ভুল না হয়। দিশা খালি হাতে রুমে গেল। চা কই? শাশুড়ি মাকে করতে বলেছি। কি বলছো এসব পাগলের মতো? মা এমনিতে রেগে আছে, তার উপর আবার তাকে রাগিয়ে দিয়ে এলে। আমি সত্যি আর কিচ্ছু বলিনি। আর কি বলতে হবে? যা বলেছো তাতেই কাজ হয়ে গেছে। আরে পাগল, এসব বাড়ির বউদের কাজ। বাড়ির বউ সব কাজ করবে, শাশুড়িরা বসে থেকে খাবে। আর তুমি শাশুড়িকে হুকুম করেছো চা আনতে? আনতে বলিনি তো, শুধু বানাতে বলেছি। আমি পরে গিয়ে নিয়ে আসবো। চুপ করো, খুব ভালো কাজ করো। না জানি মা রাগে কি করছে। এখানে রাগ করার কি হলো? আর 2 কাপ চা বানাতে কতটুকু সময় লাগে? আমিও তো সেটাই বলছিলাম, এই কাজটা নিজে করলে না কেন? শাশুড়িকে করতে বলেছো? হায় রে বউ তুমি! কেন এই নিয়ম? শাশুড়িরা রান্না করলে কি হবে? কিছুই হবে না। এটা দেখতে খারাপ দেখা যায় যে বউ বসে আছে আর শাশুড়ি রান্না করছে। বড়দের সম্মান করতে হয়, জানো না সেটা? আমার কিন্তু একটুও ভালো লাগে না। তুমি সারাক্ষণ আমাকে উপদেশ দিতেই আসো। আগেই তো ভালো ছিলাম, সারাদিন ফোনে কত সুন্দর সুন্দর কথা বলতে, কত ভালোবেসেছো। আর এখন ভালো তো বাসোই না, শুধু বকা দিচ্ছ সারাদিন। আমি কিন্তু বাড়ি চলে যাব, আর আসবো না। থাকো তুমি তোমার বাড়িতে। ঈশান দিশাকে জড়িয়ে ধরল। তখন তো সেই জন্যই বললাম, প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রীর মধ্যে অনেক তফাৎ। আগে তোমার কোনো দায়িত্ব ছিল না, মা রান্না করে দিয়েছে, তুমি বসে থেকে খেয়েছো আর সারাদিন আমার সাথে কথা বলেছো। কিন্তু এখন তোমাকে আমার বাবা মার খেয়াল রাখতে হবে, রান্না করতে হবে, সংসারের সব কাজ সামলাতে হবে, আবার স্বামীকেও ভালোবাসতে হবে, তার সেবাও করতে হবে। দিশা ঈশানের হাত দুটি সরালো। আমার চাই না এই জীবন, আমি পারবো না এসব করতে। আগের জীবন ভালো ছিল আমার। ঈশান হাসতে লাগলো।
তাই শুধু সারাদিন ফোনে কথা বলতে এটাই ঠিক ছিল? হুম। স্বামীর আদর ভালোবাসার প্রয়োজন নাই? না। তাই বললাম তো হ্যাঁ। ঈশান দিশাকে জড়িয়ে ধরলো, তারপর তার ঠোঁটে একটা কিস করলো। কি হচ্ছে এসব? আমিও জানি না। মানে? ঈশান দিশার ঠোঁটে হাত দিল। চুপ করো, আর কোনো কথা না। এই বলে দিশাকে আদর করতে লাগলো। সকাল গড়িয়ে দুপুর হলো। ঈশান আর দিশার খাবার খাওয়ার কোনো খেয়ালই নাই। হঠাৎ দিশা বলল, আচ্ছা, তোমার ক্ষুধা লাগেনি? হ্যাঁ লাগছে তো। তাহলে আমরা খাচ্ছি না কেন? কি খাবে? তুমি কি রান্না করেছো? এ বাড়িতে কি শুধু আমি আছি, আর কেউ নাই? আবার অন্যজনের সাথে নিজের তুলনা করো। এই বাড়িতে অনেক লোক থাকলেও বউ কিন্তু একটাই, তাই কারো সাথে কাজের ভাগ না করে নিজেই করবে, বুঝেছো? একটা কাজের লোক রাখলেই তো হয়। মা, এসব বাহিরের লোকের হাতে রান্না খায় না। আমিও তো বাইরের লোক। ঈশান হাসতে লাগলো। তা বাহিরের লোক আমার ঘরে কি করো? তাও আবার আমার খাটে, আমার সাথে। এটা আমার স্বামীর। ও, আমি তো বাইরের কেউ না। এটা তো আমার নিজের শ্বশুর বাড়ি, নিজের স্বামীর বাড়ি। ঈশান দিশার কপালে একটা কিস করলো আর বলল, বুদ্ধিমানদের বেশি বোঝাতে হয় না, আমার বউটা অনেক বুদ্ধিমতী। তুমি না বলো আমার বুদ্ধি নাই? সেটা তো এমনি রাগানোর জন্য বলি। আমাকে রাগিয়ে কি লাভ তোমার? গাল ফুলিয়ে বসে থাকো, কথা বলতে চাও না, হাত ধরতে দাও না, এগুলো খুব ভালো লাগে আমার। আজ থেকে তাহলে সবসময় এগুলাই করব। তার জন্য আমার মন খারাপ করে রাগানোর কি দরকার? সব সময় কি আর এক জিনিস ভালো লাগে? কখনো ডাকলে ভালো লাগে, আবার কখনো হাসলে, কখনো বকলে ভালো লাগে, আবার কখনো আদর করলে, কখনো ভালোবাসলে, আবার কখনো কখনো কাঁদলেও ভালো লাগে। তাহলে কি আমাকেও এক সময় ভালো লাগবে না তোমার? তাই মনে হয়? তুমি তো বললে সবসময় এক জিনিস ভালো লাগে না। ঈশান দিশাকে বুকে জড়িয়ে নিল। তুমি আসলে একটা পাগল মেয়ে। আমি তোমার মুডের কথা বলছি, তোমার কথা না। তুমি কখনো হাসবে, কখনো আবার কাঁদবে, কখনো রাগ করবে, আবার কখনো আমাকে অনেক অনেক ভালোবাসবে। দিশা ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলো। যদি কখনো আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তখন কিন্তু একেবারে খুন করে ফেলবো। কই যাবো আর? সব পথ তো বন্ধ। আমি শুধু তোমাতেই অন্ধ, শুধু তোমাকে ভালোবাসতে চাই হাজার উপায়ে প্রিয়। তুমি তো দেখি কবি হয়ে গেছো। এবার একটু বাহিরে যান, খাবার দাবার যদি কিছু পান তাহলে সেটা কষ্ট করে একটু নিয়ে আসেন। দিশা ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলো। দিশা ঈশানের এমন ছন্দ শুনে হাসতে লাগলো আর রান্নাঘরে গেল খাবার আনতে। দিশা কিচেন রুমে যেতেই দেখে অনেকগুলো মহিলা গেস্ট রুমে বসে আছে। দিশাকে দেখা মাত্র তার শাশুড়ি বলে উঠল, দিশা মা এসেছে? আমি আরো ভাবছি মেয়েটা কই গেল। এই বলে দিশার কানে ফিসফিস করে বলল, খবরদার একটা কথাও বলবে না, চুপচাপ শুধু শুনবে। যা বলার সব আমি বলবো, আর মাথায় ঘোমটাটা দাও। দিশা মাথায় ঘোমটা দিল আর চুপ হয়ে থাকলো। দিশার শাশুড়ি দিশাকে পরিচয় করিয়ে দিল সবার সাথে। দিশা সবাইকে সালাম দিল আর বলল, এরা সবাই আমার ফ্রেন্ড হয়। দিশা অবাক হয়ে তাকিয়ে রইল। এই বয়সেও তার শাশুড়ির এত ফ্রেন্ড। আমার বৌমা খুবই লক্ষ্মী একটা মেয়ে, একদম আমার মনের মতো হয়েছে। আমাকে কোনো কাজই করতে দেয় না, সব কাজ পারে। সারাক্ষণ আমার খোঁজ খবর নেয়, কখন কি খাবো তার খেয়াল রাখে। ওমা, কি কপাল রে তোর! আর আমাদের কপাল দেখ। তোদের কপাল তো খারাপ হবেই, ছেলের পছন্দের মেয়েকে বিয়ে করলে তো এমন হবেই। আর আমি সারা এলাকা খুঁজে খুঁজে এমন একটা শান্তশিষ্ট বউ পেয়েছি যে আমাদের অনেক সম্মান করে। এমন একটা বই তো এতদিন ধরে চেয়েছিলাম আল্লাহর কাছে। আমার ঈশানও খুব খুশি হয়েছে। সেটাই তো দেখছি। আসলে তোর ছেলেটা অনেক ভালো, কি সুন্দর তোর কথা মতো তোর পছন্দের মেয়েকে বিয়ে করলো। ঈশানের কথা আর বলতে হবে না, ওর মতো ছেলেই হয় না। এই বলেই ঈশানের মা দিশাকে বলল, মা তুমি এখন ঘরে যাও, সারাদিন অনেক পরিশ্রম করেছো, এখন একটু রেস্ট নাও। দিশা ঘরে চলে গেল। সে একেবারে অবাক, তার শাশুড়ি এত সুন্দর ব্যবহার করলো তার সাথে, আর তার নামে এত সুনাম করলো, অথচ এদিকে সে একবারের জন্যও তার শাশুড়ির কোনো খোঁজ নেয়নি। তার শাশুড়ি কি রান্না করছে দেখতেও যায়নি। দিশা তার শাশুড়ির এমন ব্যবহারে সত্যি মুগ্ধ হয়ে গেল। ঈশান দিশার গা ধরে ঝাঁকাতে লাগলো।
হঠাৎ করে কি হলো? কোথায় হারিয়ে গেলে? আর খাবার কোথায়? আজ না খেয়েই থাকতে হবে, কেন? কারণ বাহিরে মেহমান এসেছে। কে আবার এলো? আমার শাশুড়ি আমার বান্ধবী। উল্টাপাল্টা কিছু বলনি তো? একটা কথাও বলেনি। তুমি চুপ করে ছিলে, আমার বিশ্বাস হয় না। আমি চুপ করে শুধু তোমার মায়ের কথা শুনছিলাম, এত সুন্দর করে আমার প্রশংসা করলো, আমি সত্যিই অবাক। ঈশান দিশাকে বুকে জড়িয়ে নিল আর বলল, তুমি চাইলে কিন্তু মায়ের ভুল ধারণাটা পাল্টে দিতে পারো, কারণ আজ না হয় কাল মা তো জানবেই তুমি আমার প্রেমিকা ছিলে। তুমি অযথা কেন তর্ক করো বলো তো? আমার সাথে যা মন চাই করো, কিন্তু বাকি লোকজনের সাথে এমন আচরণ করো না যাতে তারা কষ্ট পায়। আমি কি এমনি এমনি তর্ক করি? না, কেউ যদি ভুলভাল কথা বলে তার প্রতিবাদ করি। মাঝে মধ্যে অনেক জিনিস বুঝেও না বোঝার ভান করে থাকতে হয়। এভাবে মুখে মুখে তর্ক করলে সবাই বেয়াদব বলবে, কারণ এটা তোমার শ্বশুর বাড়ি। দিশা ঠিক করলো নিজেকে সে পাল্টাবে। তার শাশুড়ি তার নামে যেসব মিথ্যে কথা বললেও সেভাবেই সে চলবে এখন। দিশা অনেক সকালে উঠল আর ঈশানকেও তুলল। এত সকালে আমাকে ডাকছো কেন? সকালের নাস্তা রেডি করতে হবে, তাড়াতাড়ি ওঠো। আমি কেন উঠবো? তুমি যাও, আর আমাকে রান্নাঘরে দেখলে সবাই হাসবে। তুমি উঠবে কিনা বলো। কি যন্ত্রণা শুরু করলে বলো তো? তোমার নাস্তা বানাতে হবে না, শুয়ে পড়ো তো। এই বলে ঈশান দিশাকে আবার শোয়ালো। দিশা কোনো কথা না বলে ঈশানকে টেনে তুলল। উঠবে না কেন? কি কথা দিয়েছিলে সব সময় আমার পাশে থাকবে, তাহলে এখন রান্না করার সময় থাকবে না কেন? আমি রান্না করার সময়ও তোমাকে চাই। তুমি কি পাগল হয়েছো? আমি ছেলে মানুষ, আমি যাব না রান্নাঘরে? দিশা ঈশানকে জোর করেই উঠে নিয়ে গেল। ঈশান পড়ে গেল মহা বিপদে। কেন যে বলেছিলাম সবসময় পাশে থাকবো? এ কোন মেয়ে বাবা, এখন আমাকে রান্নাও করতে হবে? দিশা ইউটিউবের ভিডিও দেখে দেখে রান্না করবে। মোবাইল দিল ঈশানের হাতে। ঈশান ভিডিও দেখছে আর বলছে। দিশা সেভাবেই রান্না করছে। হঠাৎ তার শাশুড়ি আসলো। ঈশানকে দেখে বলল, তুই এত সকালে রান্নাঘরে কেন? ঈশান কি বলবে ভেবে পাচ্ছে না। সে বলল, মা, পানি খেতে এসেছিলাম। ঘরে পানি রাখিসনি? ভুলে গেছি রাখতে। দিশা রান্নাঘর থেকে বের হতেই তার শাশুড়িকে দেখতে পেল। তারপর মাথায় ঘোমটা দিল আর বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? দিশার শাশুড়ি অবাক। তিনি মনে মনে সালামের উত্তর দিলেন। দিশা তার শাশুড়িকে বলল, মা, আপনি ঘরে যান, এখানে এসেছেন কেন? আজ থেকে আপনি রান্নাঘরের আশেপাশেও আসবেন না, শুধু খাওয়ার সময় আসবেন। আমি আর আপনার ছেলে আজ থেকে সব কাজ করব। সেই কথা শুনে ঈশান বলল, আমি কেন কাজ করব? তুমি একাই করবে। তুমি বাড়ির বউ, তাই তোমাকে কাজ করতেই হবে। খবরদার, আমাকে এর ভিতরে জড়াবে না। কোন বইয়ে লেখা আছে শুধু বাড়ির বউরা কাজ করবে? তোমরা ভাত খাও না? কাজ করলে কি সমস্যা তোমার? তাছাড়া তুমি তো এখন বসেই আছো। ঈশান চোখ দিয়ে দিশাকে অনেক ইশারা করলো, আর কিছু বলো না, তা না হলে মা বুঝে যাবে সব। দিশা বলতেই আছে। ঈশানের মা হাসতে লাগলো। তুমি হাসছো মা? কিছু তো বলো। কি বলবো? তোর বউকে তুই বল। বউয়ের এত বড় সাহস হয় কি করে স্বামীকে রান্নাঘরে কাজ করার জন্য এনেছে? ঈশান অনেক সাহস নিয়ে বলল, দিশা, তুমি এসব ঠিক করছো না। আমি তোমার স্বামী হই, আমাকে একটু সম্মান দিতে শেখো। আসসালামু আলাইকুম স্বামী, আপনি কেমন আছেন? প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমি একা একা কাজ করতে পারছি না। ঈশান তার মায়ের দিকে তাকালো আর তার মা ঈশানের দিকে। দুজনেই হেসে উঠল। ঈশানের মা দিশার এসব কাণ্ড দেখে ঘরে চলে গেল। তুমি মায়ের সামনে এভাবে কথা বললে কেন? মা এখন কি ভাববে? যা ভাবার ভাবো, আমি একা কাজ করতে পারবো না, তুমি আমার সাথে করবে, বুঝেছো? যদি না করি কি করবে? তাহলে আমিও কোনো কাজ করব না, ঘরে শুয়ে বসে থাকবো। তুমি আমার সাথে এমন করছো কেন? আমার ঘুম ধরছে, আমি ঘরে গেলাম। দিশা ঈশানকে জোর করেই আটকালো। যাও না প্লিজ, আমি একা একা কাজ করতে পারবো না। ঈশান আর না করলো না, দিশার সাথে কাজ করতে লাগলো আর বলল, কেন যে ভালোবেসে বিয়ে করলাম। বউ তো কোনো কথাই আমার শুনছে না, আমাকে একটু ভয় পায় না, উল্টা আমার উপর রাগ দেখায়, আমাকে শাসায়। ঈশানের মা তার স্বামীকে বলল, রান্নাঘরে গিয়ে দেখে এসো, ঈশান রান্না করছে। মানে কি? মানে আবার কি? তোমার প্রিয় বৌমা তার স্বামীকে দিয়ে কাজ করাচ্ছে। বেচারার চোখে মুখে ঘুম ঘুম ভাব এখনো যায়নি।
মেয়েটার সাহস আছে, তা না হলে আমরা থাকা সত্ত্বেও ঈশানকে দিয়ে কাজ করাচ্ছে। তুমি দিশার সাহস নিয়ে কথা বলছো? ও যে একটা বেয়াদব মেয়ে সেটা বললে না? এখানে বেয়াদবির কি আছে? তাছাড়া আমি মনে করি স্বামীদের উচিত বউদের প্রতিটা কাজে এভাবে সাহায্য করা। ওরে বাবা, তুমি বললে এটা? তুমি কবে আমাকে এভাবে সাহায্য করেছো? ঈশানের বাবা হাসতে লাগলো আর বলল, তুমি কি আমায় কখনো ডেকেছিলে? আজ দুইজন একসাথে কাজ করব। ঈশানের মা মনে মনে ভাবলো, ঠিকই তো, এখন থেকে আর একা একা কোনো কাজ করব না, দুইজন মিলেই করব। ঈশান আর দিশা সবার জন্য নাস্তা রেডি করলো। দিশা ঈশানকে বলল, যাও ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে নাও, আমি সবাইকে ডেকে নাস্তা দিচ্ছি। ঈশান রুমে চলে গেল। দিশা সবাইকে আজ নিজের হাতে নাস্তা দিল। সবাই খুব খুশি হলো, কিন্তু ঈশান আর তার এখনো খাওয়া হয়নি, তাই সে ঈশানকে ডাকতে গেল। দিশা রুমে গিয়ে দেখে ঈশান ঘুমাচ্ছে। এই ঈশান, তুমি ঘুমাচ্ছ কেন? খাবে কখন? ঈশানের কোনো সারা শব্দই নাই। দিশা আবার ডাকতে লাগলো। কি হলো, ওঠো। ঈশান রাগ করে দিশাকে সরিয়ে দিল। আমার চোখের সামনে থেকে যাও তো এখন, আমার ঘুম ধরেছে। এভাবে বললে হবে নাকি? নাস্তা খেয়ে আবার দুপুরের খাবার রেডি করতে হবে না? আমি আর পারবো না, তুমি করো গিয়ে। কেন পারবে না? তোমাকে পারতেই হবে, আমি একা একা করতে পারবো না। ঈশান এবার খুব রেগে গেল। সব সময় এরকম ছেলে মানুষই ভালো লাগে না দিশা, এবার একটু বুঝতে শেখো। আমি ছেলে মানুষ, আমাকে রান্নাঘরে মানায় না। আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, খুব ঘুম ধরেছে। সেই কথা শুনে দিশার খুব মন খারাপ হলো। শুধু তোমারই ঘুমের দরকার আছে, আমার নেই? আমারও তো ঘুম হয়নি, আমাকেও তো ঘুমাতে ইচ্ছে করছে। আবার বক বক করছো? বললাম তো যাব না আমি। আমাকে কি হাসির পাত্র বানাতে চাচ্ছ? দিশা চলে গেল। সে নাস্তা না করে দুপুরের খাবার রেডি করতে গেল। ঈশানকে আর একবারও ডাক দিল না। ঈশান ঠিক দুপুরবেলা উঠল। সে উঠে আগে ফ্রেশ হয়ে নিল, তারপর রান্নাঘরের দিকে গেল। দিশা ইউটিউবের ভিডিও দেখছে আর রান্না করছে। হঠাৎ ঈশান বলল, মোবাইলটা আমার হাতে দাও, আমি সাহায্য করছি। দিশা কোনো কথা বলল না। কি হলো, কথা বলছো না কেন? তোমাকে কি খাবার দিব? ঈশান উল্টে জিজ্ঞেস করলো। তুমি খাইছো? দিশা মিথ্যা কথা বলল যে সে খেয়েছে। সকালে নাস্তা করেছে, দুপুরে খাবার খায়নি এখনো। ঈশান দিশাকে জড়িয়ে ধরলো। রাগ করেছো? তখন সত্যি খুব ঘুম ধরেছিল। দিশা ঈশানকে সরিয়ে দিল আর বলল, কাজ আছে আমার, তাড়াতাড়ি বলো, খাবার কি দেবো? হ্যাঁ খাবো, দাও। দিশা ঈশানকে খাবার দিল। ঈশান দিশার হাত ধরে তার সামনে বসালো আর দিশার মুখে খাবার তুলে দিল। বললাম তো খেয়েছি আমি। আমার সাথে একটু খাও। আমি একবার খেলে আর খাই না। ঈশান দিশাকে কোলে তুলে নিল। দিশা বলল, কি করছো? লাগবে না তোমার রান্না করা, আজ থেকে কিছুই করতে হবে না। একদিন কাজ করেই বেচারার মুখের দিকে তাকানো যাচ্ছে না, না জানি সারা বছর কাজ করলে আরো কি হবে। ছাড়ো আমাকে, তাছাড়া কাজ করতে আমার ভালোই লাগছে। তাহলে আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি কিছু জিজ্ঞেস করলে তেমন উত্তরও দিচ্ছ না। কই রাগ দেখাচ্ছি? ঈশান দিশাকে ঘরে নিয়ে গেল। এখন শুয়ে থেকে রেস্ট নাও, বাকি কাজ আমি করছি। কি করবে তুমি? সব কাজ করা শেষ হয়েছে। তাহলে তো ভালো কথা, তবুও রান্নাঘরে পড়ে আছো কেন? ঘরে একবারও আসলে না। ইচ্ছা হচ্ছিল না তাই। কাল থেকে তোমার সাথে সব কাজ আমিও করব, ঠিক আছে? দরকার নেই কারণ, আমি একাই করতে পারবো। আমি জানি তুমি পারবে, তবুও করব, সত্যি বলছি। এখন একটু রাগটা কমাও। দিশা উঠে যেতে ধরলো। কই যাচ্ছ আবার? এখন গোসল করব, তারপর আবার সবাইকে দুপুরের খাবার দিতে যেতে হবে। 2 দিনে দেখি সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে। আমার দিকে একটু নজর দাও। দিশা চুপ করে থাকলো। ঈশান বুঝতে পারলো আর কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। যেভাবে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, তবুও অনেক সাহস নিয়ে বলল, দিশা, একটু কাছে যাই। দিশা চোখ বড় বড় করে তাকালো। আচ্ছা ঠিক আছে, শুধু হাতটা ধরবো। ঈশান দিশার হাত দুটি ধরলো, দেখলো এখনো সব ঠিক আছে। যেই ঈশান কিস করতে গেছে এখনো দেয়নি। দিশা ঈশানকে মারতে লাগলো। এখন কি এখানে কি দরকার? আমার কাছে আসবে না খবরদার। আমি একা একা সব কাজ করলাম আর উনি আরাম করে ঘুমালেন। শুধু কি আমার একার দায়িত্ব? তোমার কি কোনো দায়িত্ব নেই? আমি মেয়ে হয়েছে দেখে আমাকেই সব করতে হবে? শুধু মুখে বলে অনেক ভালোবাসি, এই তোমার ভালোবাসার নমুনা?
ঈশান জোর করে দিশার কাছে গেল। আগে তার হাত দুটো শক্ত করে ধরলো, কারণ দিশা তাকে মারতে একটুও দ্বিধাবোধ করে না, মাঝে মাঝে খামচিও দেয়। এসব কি করছো তুমি? ছাড়ো বলছি। এত রাগ কাকে দেখাও? কোনো লাভ হবে না, আমি তোমার রাগকে ভয় পাই না। এই বলে দিশাকে কিস করতে লাগলো। তুমি যদি জোর করে কিছু করছো খুব খারাপ হবে কিন্তু। দেখি কি হয়। এই বলে ঈশান আদর করতে লাগলো। একসময় দিশার রাগ ঈশানের ভালোবাসার কাছে হেরে গেল। কিছুক্ষণ পর দিশার মনে হলো এখনো কেউ দুপুরের খাবার খায়নি। সে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর বাহিরে গেল। কিন্তু বাহিরে গিয়ে সে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দিশা বাহিরে এসে দেখে তাদের কলেজের ফ্রেন্ডরা এসেছে, আর তার শাশুড়ি তাদের সাথে বসে গল্প করছে। দিশা তাদেরকে দেখে ভয় পেয়ে গেল। তারা কি কি যে গল্প করলো কে জানে, কারণ তার ফ্রেন্ডরা জানে ঈশানের ফ্যামিলি নিজের ইচ্ছায় দিশার সাথে ঈশানের বিয়ে দিয়েছে। এদিকে ঈশানের মা জানে না ঈশান আর দিশা একই কলেজে পড়াশোনা করেছে। তারা দুইজন প্রেমিক প্রেমিকা। দিশা কোনো কথা না বলে চুপ করে আছে। তার ফ্রেন্ডরা বলল, কিরে, আমাদের কি চিনতে পারছিস না বিয়ে করে ভুলে গেলি? দিশা তার শাশুড়ির দিকে তাকালো, তার শাশুড়িও দিশার দিকে তাকালো। তার এক ফ্রেন্ড হঠাৎ বলে উঠল, আমাদেরকে না জানিয়ে বিয়ে করা হয়েছে, আজ ডাবল ট্রিট চাই আমাদের। তুমি ঈশানের বন্ধুদের আগে থেকে চেনো? দিশা তো পড়ে গেল বিপদে, তবুও সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। না মা, চিনি না। তাহলে এরা এভাবে বলল কেন? সেটা তো আমিও ভাবছি। দিশার বন্ধুরা অবাক, কি বলে দিশা এসব। দিশার এক বন্ধু দিশার কাছে এগিয়ে এলো। তুই এসব কি আবল তাবল বকছিস? তুই ঠিক আছিস তো? আপনারা বসেন, আমি আপনাদের বন্ধুকে ডেকে দিচ্ছি। এই বলে সে তাড়াতাড়ি করে রুমে যেতে ধরলো। দিশার আর এক ফ্রেন্ড দিশার মাথায় আস্তে করে টোকা দিল। ব্যাপার কি, পালিয়ে যাচ্ছিস কই? দিশা এবারও চুপ হয়ে আছে। কি বলবে এখন সে ভেবেই পাচ্ছে না সেটা। ঈশানের মা কিছুই বুঝতে পারল না। তিনি বললেন, তোমরা এসব কি বলছো? আর দিশা, তুমি এভাবে চুপ করে আছো কেন? আর ওরা এসব কি বলছে? দিশা তার শাশুড়ির প্রশ্ন এড়িয়ে গেল। দিশা আর দেরি না করে তাড়াতাড়ি রুমে চলে গেল। কিন্তু রুমে আবার ঈশান ছিল না। দিশা ঈশানকে ডাকতে লাগলো। ঈশান বাথরুমে গেছে। দিশা বলল, তাড়াতাড়ি বের হও, এদিকে তো অঘটন ঘটে গেছে, আমাদের ফ্রেন্ডরা এসেছে। ঈশান বাথরুমের ভেতর থেকেই উত্তর দিল, তুমি যাও, আমি পরে যাচ্ছি। তুমি কে, কি বলবে সেটা তো আগে শোনো। আমাকে সেটা বলতে হবে না, আমি জানি কি বলতে হবে। দিশা আবার চিৎকার করে বলল, তুমি বলবে তারা শুধুমাত্র তোমার ফ্রেন্ড হয়, আমার না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। দিশা আবার বাহিরে গেল, কিন্তু তার শাশুড়ি এখনো সেখানেই আছে। তিনি দিশা আর তার ফ্রেন্ডদের এমন ব্যবহার দেখে আর কোথাও যাচ্ছে না। তার সন্দেহ হতে লাগলো। ঈশান আসলো। সে এসে বলল, আপনারা ভালো আছেন? আর আমাদের বাসা চিনলেন কি করে? ঈশানের এক বন্ধু এগিয়ে আসলো। দোস্ত, কি বলছিস এসব? তুইও আমাদের চিনতে পারছিস না? দিশা ঈশানকে একটু সাইডে নিয়ে গেল আর বলল, কি বলছো তুমি এসব? এরা তো তোমার বন্ধু, তুমি আমার বন্ধু ভাবছো কেন? তুমি না বললে যাতে ওদেরকে না চেনার ভান করি? দিশা রাগ করে বলল, আরে পাগল, সেটা আমার কথা বলেছি, তুমি ওদের চিনবে, আমি চিনতে পারবো না। ঈশানের মা এবার রেগে গেল। হচ্ছেটা কি এখানে? দিশাও চেনে না, তুইও চিনিস না, এরা আবার বলছে দুজনেই তোদের ফ্রেন্ড। ঈশান পড়ে গেল বিপদে। সে এখন কি বলবে? সে দিশাকে টোকা দিল। কিছু একটা বলো। দিশা হঠাৎ করে বলে উঠল, আপনারা ফুলবাড়িতে এসেছেন, আমরা আপনাদের চিনতে পারছি না, প্লিজ চলে যান। ঈশানের এক ফ্রেন্ড বলল, আমরা তোদেরকে না বলে এসেছি সারপ্রাইজ দিব বলে, কিন্তু আমরা তো নিজেরাই সারপ্রাইজড হয়ে গেলাম। এরা ট্রিট দেওয়ার ভয়ে অভিনয় করছে, লাগবে না আমাদের ট্রিট। অন্তত তোর মায়ের সামনে আর অপমান করিস না। আমি বুঝতেছি না একটা ব্যাপার, এখানে দিশাও চেনে না, আবার আমার ছেলেও তোমাদের চেনে না, সেখানে তোমরা বারবার একই কথা কেন বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঈশান, এদেরকে যেতে দিস না, দরজা বন্ধ করে দে, এরা হয়তো বাড়ি ডাকাতি করতে এসেছে। এই বলে তিনি চলে গেলেন। ঈশান একজনের কানে কানে বলল, দোস্ত প্লিজ চলে যা,
আমি পরে বুঝিয়ে বলতেছি। এখানে একটু গোলমাল আছে, মা জানে না আমাদের সম্পর্কের কথা। ঈশানের মা বাসায় দারোয়ানকে বলল। গেট বন্ধ করে দাও, বাসায় চোর ঢুকেছে। ঈশানের মা পুলিশকে ফোন করলো যে বাসায় চোর এসেছে। এদিকে ঈশান তার বন্ধুদেরকে পালানোর জন্য সাহায্য করলো, কিন্তু সব দিক দিয়ে বন্ধ ছিল। ঈশান তাদের ঘরের প্রাচীরের উপরে একটা মই রেখে এক এক করে সবাইকে উপরে উঠালো আর বলল, ঝাঁপ দে সবাই। কিন্তু তারা জানালো এত দূর থেকে ঝাঁপ দেওয়া যাবে না। ঈশান বলল, তোরা তাহলে কিছুক্ষণ প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাক, আমি মইটা ওই পাশে নিয়ে যাচ্ছি। ঈশান তাই মই নিয়ে অন্য সাইডে যেতে ধরলো। এদিকে সবাই প্রাচীরের উপরই দাঁড়িয়ে থাকলো, কেউ আর ঝাঁপ দিতে পারলো না। প্রাচীরটা অনেক উঁচু ছিল। ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়িও আসলো। সবাই পুলিশের গাড়ি দেখে তাড়াহুড়ো করে ঝাঁপ দিল, কিন্তু আর দাঁড়াতে পারলো না কেউ। সবাই ওখানেই বসে পড়লো আর পা ধরে কাঁদতে লাগলো, কারণ ঝাঁপ দেওয়ার কারণে তারা সবাই পায়ে ব্যথা পেয়েছে। এখন কি হবে? একজন ঈশানকে ফোন দিল। দোস্ত, আমরা তো হাঁটতে পারছি না, পায়ে অনেক ব্যথা পাইছি, কিছু একটা ব্যবস্থা কর। ঈশান তাদেরকে বাঁচানোর জন্য বাহিরে এলো, কিন্তু এসে দেখে পুলিশ গাড়ি থেকে নামছে। ঈশান তাই পুলিশকে বাড়ির ভিতর নিয়ে যেতে ধরলো। হঠাৎ পুলিশেরা ঈশানের বন্ধুদের দেখে ফেললো। তারা সেখানে গেল। ঈশান বলল, স্যার, আগে বাড়ির ভিতর চলুন, চোরগুলো তা না হলে পালিয়ে যাবে। পুলিশ কোনো কথা শুনলো না। তোমরা এখানে এভাবে বসে আছো কেন? ঈশানের বন্ধুরা কি বলবে ভেবে পাচ্ছিল না। ঈশান হঠাৎ বুদ্ধি করে বলল, স্যার, এরা আমার বন্ধু হয়। ঈশান তার বন্ধুদের বলল। তা তোরা এখানে কেন? ঈশানের বন্ধুরা চুপ হয়ে থাকলো। তখন ঈশান বলল, স্যার, চোরগুলো আমার ফ্রেন্ড পরিচয় দিয়ে বাসায় ঢুকেছিল, তাই হয়তো এদেরকে বেঁধে রেখেছিল যাতে এরা ভিতরে না যেতে পারে। কই এদেরকে বেঁধেছে? হাত তো খোলা এদের। তখন এক ফ্রেন্ড বলল, স্যার আমাদের পায়ে আঘাত করেছে, তাই আমরা আর হাঁটতে পারছি না। সেই কথা শুনে পুলিশ বলল, স্যার, বাড়ির ভিতর নিয়ে গিয়ে কি হবে? তার চেয়ে আমি এদের হাসপাতালে পাঠিয়ে দেই, আপনারা বাড়ির ভিতর গিয়ে চোর খুঁজুন। পুলিশরা ঈশানের কথা শুনে বাড়ির ভিতর গেল। এদিকে ঈশান এদেরকে একটা গাড়ি ঠিক করে পাঠিয়ে দিল আর বলল, দোস্ত, পরে দেখা করছি, আর আমাকে মাফ করে দিস। তার এক বন্ধু মুখ ভেঙচিয়ে বলল, তার এক বন্ধু প্যান্টের পকেট থেকে একটা চেন বের করলো আর বলল, এটা তোদেরকে গিফট দেবো বলে এনেছিলাম, কিন্তু তা তো আর দেওয়া হলো না, ধর, এটা দিশাকে দিস। ঈশান হাঁ করে তাকিয়ে থাকলো। তোরা রাগ করিস না, প্লিজ প্লিজ রাগ করিস না, পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। ঈশানের বন্ধুরা কিছু না বলে চলে গেল। এদিকে পুলিশ কোনো চোর খুঁজে না পেয়ে তারাও চলে গেল। ঈশানের মা ঈশানের উপর রাগ হলো। চারিদিকে বন্ধ ছিল, তবুও চোর কি করে পালালো? ঈশান তার মায়ের সাথে আর অযথা তর্ক করলো না। দিশা আর ঈশান এবারের মতো বেঁচে গেল, কিন্তু তার বন্ধুরা যে অপমানিত হলো সেই জন্য খুব খারাপ লাগলো। দিশা আর ঈশান ঠিক করলো তাদের সাথে দেখা করে সরি বলে নেবে, কিন্তু বাড়ি থেকে কি করে বের হবে? তাই ঠিক করলো তারা দিশার বাবার বাড়ি যাবে, কারণ দিশা বিয়ের পর একদিনও বাবার বাড়ি যায়নি। দিশা তার শাশুড়িকে বলতে গেল, মা, আমি একটু বাড়ি যাচ্ছি। ঈশানের মা হাসতে হাসতে বলল, তা একাই বাবার বাড়ি যাবে? আমরা যাব না? তোমার বাবা আমাদেরকে যেতে বলেনি? হ্যাঁ বলেছে, যাবেন আপনি? তার শাশুড়ি জানালো, যাবই তো, কিন্তু তোমার শ্বশুর তো যেতে পারবে না, সে খাবার খাবে কোথায়? ঈশানের বোন ইরা হঠাৎ রুমে আসলো। সে বলল, আমিও যাব। তখন ঈশানের মা বলল, সবাই চলে গেলে বাড়িতে থাকবে কে? ঈশানের বোন জানালো ঈশান আর তার বাবা থাকবে। তাছাড়া ঈশান তো এখন রান্না বান্না সব একাই করতে পারে। দিশা আর না করতে পারল না, সে মন খারাপ করে ঘরে গেল। আমার ব্যাগ গোছানো শেষ, তুমি রেডি হও তাড়াতাড়ি। তোমার যাওয়া হবে না, কারণ তুমি বাবা দুলাভাইয়ের জন্য রান্না করবে বাসায় থেকে। মানে কি কি বলছো এসব? আমি রান্না করব মানে? দিশা জানালো মা আর বোন তার সাথে যাবে আর তাকে বাড়ি থাকতে বলেছে। ঈশান সে কথা শুনে খুব রেগে গেল। মা কি পাগল হয়েছে নাকি? আমি তোমাকে রান্নার কাজে হেল্প করি দেখে এখন সবার জন্য রান্না করতে হবে? পারবো না আমি। আর তুমি বাবার বাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করব? আমি কি জানি, তোমার মাকে গিয়ে বলো। তুমি বলনি আমার কথা যে আমিও যাব তোমার সাথে? তাছাড়া তুমি তো জানো আমরা ওখানে আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করব।
আমি তো বুঝতে পারছি, কিন্তু মা নিজের থেকেই বলেছে যে তিনিও আমাদের বাড়িতে যাবেন, আর তোমরা ছেলেরা বাড়ি পাহারা দেবে, আর তোমার বোন জানালো সেও যাবে। এখন আমি কি করে বলি যে আপনারা যান না, আমি আর আপনার ছেলে একাই যাব? ঈশান রাগ করে তার মায়ের রুমে যেতে ধরলো, কিন্তু এদিকে তার মা এই দিকেই আসছিল। তার মা ঈশানকে দেখে বলে উঠল, বাবা একটু কষ্ট করে ম্যানেজ করে নিস, কতই এর বাড়ির ভেতর থাকবো, একটু ঘুরে আসি আমি। তোরা ছেলেরা তো চাইলেই বাহিরে গিয়ে ঘুরে আসতে পারিস, আর আমরা মেয়েরা কোথাও যেতে পারি না। তাছাড়া তোর বাবা অফিস আছে, সে তো যেতেই পারবে না। তুই একটু রান্না করে দিস, শুধু কয়েকটা দিন একটু কষ্ট করিস। ঈশান রাগে আর একটা কথাও বলল না। এখন কি তার সারা জীবন মেয়েদের মতো রান্না করতে হবে? সে দিশাকে বকতে লাগলো, তার জন্য আজ এই দিনটা দেখতে হলো। কেন যে দিশাকে রান্নার কাজে সাহায্য করতে গেলাম। ঈশান খাওয়া দাওয়া বাদ দিয়ে এই ভর দুপুরেও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দিশার প্রচন্ড মন খারাপ, তার একটুও ইচ্ছে হচ্ছে না ঈশানকে ছেড়ে চলে যেতে, কিন্তু সে যদি এখন বলে যে সে যাবে না, তখন আবার তার শাশুড়ি ভাববে তিনি যেতে চেয়েছেন দেখে দিশা এমন করছে। ঈশানের মা আর বোন রেডি হয়ে দিশার রুমে আসলো। এসে দেখে দিশা রেডি হয়নি এখনো, তাই দিশার শাশুড়ি বলল, আমরা গাড়িতে গিয়ে বসলাম, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো। দিশা মাথা নাড়ালো। দিশা রেডি হয়ে ঈশানকে ডাকতে লাগলো। ঈশান কোনো কথা বলল না। দিশা ঈশানের কাঁথাটা টেনে তুলল আর বলল, আমি যে ডাকছি শুনতে পাচ্ছ না? ঈশান কোনো কথা না বলে কাঁথাটা আবার টেনে তার গায়ে জড়িয়ে নিল। আমার উপর রাগ দেখাচ্ছ কেন? তোমার মাকে বললেই তো হয় যে তুমিও যাবে। ঈশান কোনো কথা বলল না। দিশা ঈশানের কপালে একটা কিস করলো আর বলল, আমরা এখন বের হব, একটু তাকাও এদিকে। ঈশান তবুও তাকালো না। দিশা ঈশানকে জড়িয়ে ধরলো আর বলল, তাড়াতাড়ি চলে আসবো, আর যদি বেশি খারাপ লাগে তুমি চলে যাও বাড়িতে। তুমি যেভাবে রাগ দেখাচ্ছ মনে হয় বাড়ি চেনো না। আমি কি যেতে চাচ্ছি? আর রাগ করব কেন? আমার ঘুম ধরেছে, তাই শুয়ে আছি। তোমরা সাবধানে যেও, আর আমাকে নিয়ে ভাবতে হবে না। তুমি ভাবছো আমি খুব খুশি হয়েছি, মোটেও না, আমারও কিন্তু খারাপ লাগছে। বেশি দেরি করলে মা কিন্তু রাগ হবে। তাড়াতাড়ি যাও। তাহলে আমার দিকে একবার তাকাও, একটু আদর করো। কি শুরু করলে বলো তো? এখন ঠিক আছে? না, আবার কি হলো? তুমি আমার দিকে তো একবার তাকাচ্ছ না, আমার চোখের দিকে একবার তাকাও। ঈশান দিশার দিকে তাকাতেই হেসে উঠল। এখন খুশি? দিশা ঈশানকে জড়িয়ে ধরে বলল, শুক্রবার তো বাবার অফিস বন্ধ আছে, তাহলে সেদিন বাবাকে নিয়ে আমাদের বাড়িতে যেও। ঈশান মাথা নাড়ালো। দিশা তার শাশুড়ি আর ননদের সাথে বাবার বাড়িতে চলে গেল। দিশা বাবার বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ পরেই ঈশান ফোন দিল। তোমরা কবে আসবা? মাত্র আসলাম, আর তুমি এখনই যাওয়ার কথা বলছো? আমার কিন্তু একা একা ভালো লাগছে না। দিশা হাসতে লাগলো। 2-3 ঘন্টা এই অবস্থা, তাহলে 7 দিন পরে কি হবে? কি বলছো এসব? তোমরা 7 দিন থাকবে? তোমার মা তো সেটাই বললো, তিনি নাকি 1 সপ্তাহ থাকবেন। মা আর আপাকে রেখে তুমি চলে এসো। পাগল হয়েছো তুমি? আমার বাবার বাড়ি, আর আমি থাকবো না? সেটা কি করে হয়? তাহলে কিন্তু আমি এখনই রওনা দিলাম। না না, আজকে এসো না। তোমার বাবাকে রান্না করে খাওয়াবে কে? আমি কি বাড়ির কাজের লোক নাকি যে রান্না করে খাওয়াতেই হবে? মা কিন্তু রাগ হবে। তুমি আজকেই এসো না প্লিজ, মান সম্মানের তো একটা ব্যাপার আছে। রাখো তোমার মান সম্মান, আমি একা একা থাকতে পারবো না। আমি আজকেই যাব। তুমি যদি আজকেই আসো খুব খারাপ হবে, কিন্তু শুক্রবারে এসো। এক কথা বারবার বলতে হচ্ছে কেন? সেই কথা শুনেই ঈশান ফোন কেটে দিল। সে রাগ করে ফোন বন্ধ করে রাখলো। দিশার খুব খারাপ লাগলো। সে জানে ঈশান তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না, তবুও তাকে সেটা বুঝতে দিল না। দিশা বাবার বাড়ি এসেও শান্তি পাচ্ছিল না। সবাই খুব খুশি, অনেক আনন্দ করছে, কিন্তু দিশার মন প্রচন্ড খারাপ। সেই রাতটা খুব টেনশনে কাটালো দিশা, কারণ ঈশানের ফোন তখনও বন্ধ ছিল। সকালবেলা ঈশানের বাবা অফিস যাওয়ার জন্য বের হলো, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে ঈশানও নাই, আর কোনো খাবারের ঘ্রাণও পাওয়া যাচ্ছে না। ঈশানের বাবা ঈশানের রুমে গেল আর ডাকতে লাগলো, বাবা, বাবা ঈশান, আমার খাবারটা কি রেডি করছিস?
ঈশানের কোনো সারা শব্দই নাই। ঈশানের বাবা আবার ডাক দিল, কিন্তু ঈশান এবারও উঠল না। ঈশানের বাবা এবার ঈশানের গা ধরে ঝাঁকাতে লাগলো। আমার খাবার কই রাখছিস? ঈশান মাত্র শুয়েছে, সারা রাত সে ঘুমাতে পারেনি, তাই কাঁচা ঘুম থেকে উঠে আবল তাবল বলতে লাগলো, আমার খাবার কই? খাটের নিচে দেখো। এই বলে আবার শুয়ে পড়লো। ঈশানের বাবা অবাক হলো, ঘরে তো বক্স খাট, তাহলে খাটের তলা থেকে কোথা থেকে এলো? ঈশানের বাবা ঈশানকে টেনে তুললো। কি বলছিস এসব? পাগল হয়েছিস নাকি? ঈশান এবার রাগ হলো। কি করলে এটা? কিসটাও করতে দিলে না। আর এই মেয়েটা এত দুষ্টু যে খাটের নিচে লুকাইছে, তাকে খুঁজতে খুঁজতেই আমার সারা দিন পার হয়ে গেল। ঈশানের বাবা হাসতে লাগলো। এই কি বলছিস এসব? আমি তোর বাবা, বউ নাম। ঈশান চোখ ঘষতে লাগলো। এতক্ষণে তার হুঁশ এলো। সে তার বাবাকে দেখে লাফ দিয়ে উঠলো বিছানা থেকে। তুমি এখনই অফিস যাচ্ছ? কয়টা বাজে দেখেছিস সেটা? 5 মিনিট সময় দাও, তোমাকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। থাক, লাগবে না আর কষ্ট করতে, আমি গেলাম। বাবা অন্তত একটু চা খেয়ে যাও। ঈশানের বাবা ভাবলো না খেয়ে কিভাবে থাকবে সে, অন্তত চাটা একটু খেয়ে যাওয়া যাক, তাই তিনি থামলেন। এদিকে ঈশান চা পাতি খুঁজে পাচ্ছিল না, তার বাবাকে সে ডাক দিল। চা পাতি খুঁজে দাও। আমি কি করে জানবো কই আছে? তুই সবগুলো কৌটার মুখ খুলে খুলে দেখ, তাহলেই পেয়ে যাবি। হ্যাঁ। ঈশান চা পাতি পেয়ে গেল। ঈশান চা বানাতে শুরু করলো। ঈশানের বাবা শুধু বলছে, হয়েছে হয়েছে, এখনো হয়নি? আর একটু দাঁড়াও। চা বানাতে এতক্ষণ সময় লাগে? এই তো হবে এখন। বাবা চাগুলো ভালো না মনে হয়, তুমি আসার সময় নতুন চা পাতি আনিও। কি বলছিস এসব? কালকেই নতুন প্যাকেট এনেছি। ঈশানের বাবা ঈশানের কাছে গেল, এসে দেখে চায়ের কোনো রং হয়নি। 10 মিনিট হয়ে গেল আর এখন পর্যন্ত চায়ের কালার আসেনি। আমি কি করব? তোমার চা যদি ভালো না হয়? ঈশানের বাবা চামচ দিয়ে তুলে দেখলো তিনি হাসতে হাসতে শেষ। তুমি হাসছো কেন বাবা? বাবা তুই আর একটু ঘুমিয়ে নে, তোর ঘুম এখনো ভাঙ্গেনি। আমি গেলাম। বাবা না খেয়ে যাবে? কি আর করার আছে? কেন? চা হচ্ছে তো। বাবা, আগে চা পাতি আর কালো জিরা চিনতে শেখো, তারপর আমাকে চা বানিয়ে খাওয়াস। ঈশানের বাবা চলে গেল। ঈশান হাত দিয়ে দেখে, হ্যাঁ ঠিকই তো, এগুলো না কালো জিরা। সেই জন্য 10 মিনিট থেকে রান্না করছে, তবুও চায়ের রং আসতেছে না। ঈশান ডাক করে সবকিছু ফেলে দিয়ে ঘরে গিয়ে আবার ঘুমাইলো। এদিকে দিশার মা কত ধরনের পদ রান্না করেছে। দিশার শাশুড়ি তো সেই খুশি, কত আদর যত্ন করছে তাদের। দিশার শুধু আফসোস হচ্ছে, ঈশান থাকলে অনেক ভালো হতো। দিশা ঈশানকে আবার ফোন দিল, কিন্তু ঈশান ধরল না। সে আবার ফোন অফ করে রাখলো। দুপুরবেলা ঈশানের ঘুম ভাঙলো। তার মনে হলো বাবা তো কিছুক্ষণ পরে দুপুরের খাবার খেতে আসবে, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে গেল। এদিকে তার প্রচন্ড ক্ষুধা লাগছে। অনেক খোঁজাখুঁজির পর সে বিস্কুটের প্যাকেট পেল, সেখান থেকে 3-4টে বিস্কুট খেলো। কিছুক্ষণ পর তার বাবা আসলো, কিন্তু তার বাবার সাথে তার খালাতো বোন তানিয়াকে দেখতে পেল। তুই কই থেকে আসলি? খালু নিয়ে আসলো। তোদের বাসায় নাকি কেউ নাই? খুব ভালো করেছিস। এই রান্না নিয়ে যে ঝামেলার মধ্যে আছি বলে বোঝাতে পারবো না। সবাই চলে গেছে আর তোকে রান্না করার জন্য রেখে গেছে? কপাল খারাপ হলে যা হয় আর কি। একটু দিশা রান্নার কাজে সাহায্য করি দেখে এরা ভেবেছে আমি তো সেরা রাঁধুনি হয়ে গেছি। তানিয়া হাসতে লাগলো। তুই তোর বউকে রান্নার কাজে সাহায্য করিস? তুই কবে রান্না শিখলি? ধুর, আমি কি রান্না করতে পারি নাকি? ইউটিউবের ভিডিও দেখে দেখে বলি আর দিশা রান্না করে। আমাকে বিয়ে করলে তো এই কষ্টটা হতো না। আমি কত সুন্দর রান্না করতে পারি জানিসই তো। তোর আর কাজটা কি? এই রান্নাটাই ভালো পারিস, পড়াশোনায় তো গোল্লা। শুধুমাত্র রান্না পারিস দেখে তাই বিয়ে করতে হবে? তুই আমাকে খোটা দিলি। তানিয়া, ঝটপট কিছু করে দিন, আমি আবার অফিসে যাব। ঈশান তানিয়ার মাথায় একটা টোকা দিল আর বলল, কথা না বলে রান্না কর। আর বাবার জন্য হালকা পাতলা রান্না করলেও আমার জন্য একটু ভালো মন্দ রান্ধিস। আমি কি তোর বউ নাকি তাই হুকুম করছিস? তাহলে কেন এসেছিস এখানে? যা, চলে যা। তানিয়া তার খালুকে ডাকতে লাগলো। খালু, ঈশান কিন্তু অপমান করছে। কি হচ্ছে ঈশান? ঘরে যা আর ওকে কাজ করতে দে। ঈশান ঘরে চলে গেল। দিশার শাশুড়ি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দিশার ননদও খুব খুশি।
তারা ঠিক করলো বেশ কয়েকদিন থাকবে। তাছাড়া এখানে থাকতে তাদের ভালোই লাগছে, কিন্তু দিশার শুধু অস্থির অস্থির লাগছে, কিছুই ভালো লাগছে না তার। সে তার শ্বশুরকে ফোন দিল। এখনো খাইনি, তবে রান্না হচ্ছে। দিশা হাসতে লাগলো। শেষে ঈশান কি বাড়ির রাঁধুনি হলো নাকি? সে কথা আর বলিস না। তোরা এমন রাঁধুনি রেখে গেছিস যে 10টায় ঘুম থেকে ওঠে, 1000বার ডাকলেও ঘুম থেকে ওঠে না। তুই ওকে কি করে সকালে উঠাস? ওকে সকালে উঠাতে অনেক কষ্ট হয়, উঠতেই চায় না। তো দুপুরে কি রান্না করছে? এখনো দেখিনি। ঈশানকে একটু ফোনটা দাও না, ও আমার উপর রেগে আছে। আমি ওকে এখানে আসতে বারণ করেছি দেখে। চিন্তা করিস না মা, ওকে আজ পাঠিয়ে দিব। তুমি খাবে কিভাবে? ঈশান আমাকে এখন পর্যন্ত কিছুই রান্না করে খাওয়াতে পারেনি, সে ঘুমাচ্ছে এখন। ঈশানের বাবা সকালের ঘটনা দিশাকে বলল। দিশা হাসতে হাসতে শেষ। হঠাৎ দিশার মনে হলো তাহলে রান্না করছে কে? দিশার শ্বশুর তানিয়ার কথা বলল। তানিয়ার নাম শোনা মাত্র দিশার পুরো শরীর জ্বলতে লাগলো, কারণ দিশা এই তানিয়ার কথা অনেক আগেই শুনেছে। এই তানিয়ার সাথে ঈশানের বিয়ে দেওয়ার জন্য ঈশানের মা পাগল হয়ে গেছিল, কিন্তু ঈশান করেনি। তখন ঈশান বলেছিল তার গার্লফ্রেন্ড আছে, তাকেই সে বিয়ে করবে, কিন্তু ঈশানের মা রাজি হয়নি। তাই ঈশানের বাবা বলেছিল ঠিক আছে, আমি তাহলে একটা উপায় বের করে দিই। ঈশানের সাথে তানিয়ার বিয়েও হবে না, আবার ঈশানের গার্লফ্রেন্ডের সাথেও হবে না। আমরা সবাই মিলে পছন্দ করে যাকে নিয়ে আসবো, তার সাথে ঈশানের বিয়ে হবে। ঈশানের বাবা আর তার বোন দুলাভাইয়ের সাথে জড়িত ছিল, তাই তো ঈশান দিশাকে বিয়ে করতে পেরেছে। ঈশানের মার সে কি কান্না! তার খুব ইচ্ছে ছিল তানিয়াকে ঘরের বউ করার, কারণ এত সুন্দর সুন্দর রান্না করে মেয়েটা যে একদম মন ভরে যায়, সব কাজ করতে পারে। তবে স্টুডেন্ট তেমন একটা ভালো না। দিশার এবার ঈশানের উপর খুব রাগ হলো। সে ফোন কেন খুলছে না? দিশা তার শ্বশুরকে বলল। বাবা, ঈশানকে একটু ডেকে দেন না। তার শ্বশুর ঈশানকে ফোনটা দিল। হ্যালো, ফোন অফ করে রেখেছো কেন? কে আছে আমার? কার জন্য খুলে রাখবো? দিশা রাগ না দেখিয়ে খুব ভালোভাবে বলল। আজকে তুমি আসতে পারো। কখন আসবে? যাব না। কি দরকার যাওয়ার? এখনো রেগে আছো? আমি কি করেছি? আমি কখন বললাম রেগে আছি? আমি যাব না বলেছি তো যাব না। কেন? এমনি। দিশা এবার তার রাগকে কন্ট্রোল করতে পারল না। সে ঈশানের কান ঝালাফালা করে দিল। আমি জানি তো কেন তুমি আসবে না। আজ এত করে আসতে বলছি, কিন্তু তুমি আসতে চাচ্ছ না। অথচ কাল আসার জন্য কত কাহিনী করলে। আমি কিন্তু বুঝি সব। কি চলছে তোমার মনে? বুঝলাম না কিছু। কি বলছো তুমি? আমি যাই বলি না কেন সেটা বাদ দাও। তুমি আর এক মুহূর্তও থাকবে না ওই বাড়িতে। এখনই চলে এসো এখানে। বলছি তো যাব না। ভালো হবে না কিন্তু। আমার কথা না শুনলে খুব খারাপ হবে। আজকে এত তাড়া কেন? ব্যাপার কি? কোনো ব্যাপার না। তুমি কখন আসবে সেটা আগে বলো। খুব বেশি মিস করতেছো না তানিয়া আসার কথা শুনে জ্বলতেছো? তানিয়া কে? সে আবার কখন এলো? তুমি তাহলে জানো না ওর কথা? আমি ভেবেছিলাম তানিয়া আসার কথা শুনে আমাকে আর এই বাড়িতে থাকতে দিচ্ছ না। দিশার রাগ এবার আরো বেড়ে গেল। সে বলল, তানিয়া এসেছে তাই কি হয়েছে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই ডাকতেছি। তুমি কখন আসবা তাড়াতাড়ি বলো। আমি যাব না আজ, দেখি কাল যেতে পারি কিনা। আজ রাতে কি ওই মেয়েটা তোমার সাথে থাকবে? কি বলছো পাগলের মতো? বললাম আজ রাতে কি সে তোমাদের বাড়ি থাকবে? হ্যাঁ, শুধু আজ রাত কেন, তোমরা যতদিন আসবে না ততদিন সে এখানেই থাকবে। আমি আরো ভাবছিলাম তোমাকে ফোন করে বলবো যে আরো কয়েকটা দিন থাকো, তোমরা আনন্দ করো। বাসায় তো রান্না করা নিয়ে আর কোনো টেনশন নাই, আর ওর হাতের রান্নার যে কি স্বাদ বলে বোঝাতে পারবো না। দিশা রাগ করে বলল, শয়তান ছেলে, বেয়াদব ছেলে। তোমার মনে এই ছিল, সেই জন্য আসতে চাচ্ছিলে না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। আজ তোকে খাওয়া শেখাচ্ছে। আমি আজকেই বাসায় যাচ্ছি। এই বলে দিশা ফোন কেটে দিল। ঈশান তো সেই লেভেলের খুশি হলো। ঈশান তার বাবাকে ধন্যবাদ দিল। কি দারুণ একটা কাজ করেছে বাবা। এই বুদ্ধিটা তো তার মাথায় একবারও আসেনি। এখন শুধু দিশা কেন, দিশার পুরো ফ্যামিলি আসবে। দিশার এত রাগ হচ্ছে যে সে ঈশানকে আজ হাতের কাছে পেলে কি করত নিজেও জানে না। সে কিছুতেই খেতে পারছে না, শুয়ে থাকতেও তার ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হলো।
দিশা তার শাশুড়িকে বলল, মা, আজকেই আমি বাড়ি যেতে চাচ্ছিলাম। কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে, আজ কিভাবে যাবে? দিশার সেই কথা শুনে বুকটা ধড়ফড় করতে লাগলো। ঈশান ওই মেয়েটার সাথে একা একা আজ থাকবে না, এটা হতে পারে না। সে ঈশানকে আবার ফোন দিল। হ্যালো, কখন আসতেছ? আজ আর কখন যাব? কিছুক্ষণ পরেই তো রাত হবে। আমি এত করে বলার পরেও কেন আসলে না? আসার জন্য তো একটু সময় লাগবে, তাই না? আর যখন তখন ডাকলেই যাওয়া যায় নাকি? আমার কিন্তু খুব রাগ হচ্ছে ঈশান, তুমি আসবে কিনা বলো। হঠাৎ তানিয়া ঈশানের রুমে ঢুকলো আর বলল, তোর কি কিছু লাগবে? ঈশান দিশাকে রাগানোর জন্য বলল, হ্যাঁ লাগবে, কেমন জানি ঠান্ডা লাগছে, তাই শরীরটা একটু গরম করতে হবে। বুঝেছি, তোর এই অভ্যাসটা গেল না। যখন বুঝেছিস তাহলে দেরি করছিস কেন? তানিয়া চলে গেল। তুমি কিসের কথা বললে? তুমি বুঝবে না এসব। ঘুমালাম, গুড নাইট। দাঁড়াও দাঁড়াও, কই রাখছো ফোন? যদি আজ ফোন একবার রাখছো তাহলে খবর আছে, আজ সারা রাত ভিডিও অন করে রাখবে। তুমি কি আমাকে সন্দেহ করছো? না, আমার স্বামীর খেয়াল রাখছি, কারণ আশেপাশে তো মশা মাছির অভাব নেই, কখন যে গায়ে বসবে তার ঠিক নাই। তুমি এত দূর থেকে মশা দাঁড়াবে? হ্যাঁ। ঈশান হাসতে লাগলো, তার খুব মজা লাগছে। এদিকে দিশা তো শুধু জ্বলছে। ঈশান দিশার কথা শুনে ভিডিও অন করে টেবিলে রাখলো। তানিয়া চা নিয়ে আসলো। দিশাকে দেখে তানিয়া বলল, ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি এখনো ঘুমাওনি? না, এই তো ঘুমাবো এখন। ঠিক আছে, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। আর ঈশান, তুমিও দেরি করো না, তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো। আমি পরে ঘুমাবো, তুমি আগে ঘুমাও। এত বেশি বোঝো কেন? যা বলছে সেটাই করো। তানিয়া হাসতে লাগলো এবং আর দেরি না করে চলে গেল। ঈশান এখনো দরজা লাগায়নি। কি হলো, দরজা খোলা কেন? এই মেয়েটা আসলেই পাগল। এই বলে ঈশান দরজা লাগিয়ে দিল। এবার মোবাইলের ক্যামেরা দরজার মুখ করে রাখো আর তুমি ঘুমিয়ে পড়ো। ঈশান এবার রেগে গেল। কি হচ্ছে এসব দিশা? এমন পাগলামি করছো কেন? কত করে বললাম আসো আসো, শুনলে না কেন? এখন এসব পাগলামি সহ্য করো। আমি যখন যেতে চাইলাম তখন কি আমায় যেতে দিয়েছো? এখন এত অস্থির হচ্ছ কেন? এবার পাগলামি করা তুমি থামিয়ে দাও। আমি বলেছি তো যাব না, তো যাব না, পারলে তুমি নিজে এসো। তাহলে তুমি আসবে না? ঠিক আছে, আমিও যাব না, দেখি কে আসে আগে। ঈশান হাসতে লাগলো। হাহা, নিজের অবস্থা দেখেছো? তারপরে বলছো কে আগে আসে? আমি তো যাবই না, তোমাকে আসতে হবে। দিশা টেনশনে কিছুতেই ঘুমাতে পারছে না। একদিকে ঈশান আর তানিয়া একই বাড়িতে একসাথে আছে, অন্যদিকে আবার ঈশানের সাথে সে চ্যালেঞ্জ নিয়েছে। সে এখন কি করবে? অনেক ভেবেচিন্তে সে একটা বুদ্ধি বের করলো। মা, আপনাকে আজ বাড়ি যেতেই হবে। দিশার শাশুড়ি এবার রেগে গেল। বারবার কেন দিশা তাকে বাড়ি যাওয়ার কথা বলছে। তিনি রাগ করে বললেন, তোমার বাবা কি দুদিনেই হাঁপিয়ে গেল? যেভাবে বারবার বাড়ি যেতে বলছো, মনে হচ্ছে আমরা অনেক বেশি খাচ্ছি আর সামলানো যাচ্ছে না। ছি মা, এসব কি বলছেন? আপনি যদি সারা বছর এখানে থাকেন কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু আপনি এখানে আর একদিন থাকলে অনেক বড় বিপদ হয়ে যাবে। বিপদ? কিসের বিপদ? আমি শুনলাম বাবা বাসায় কোনো এক মেয়েকে নিয়ে এসেছে। কে সে? আমি তো সেটা বলতে পারবো না, তবে আমি শুনলাম বাবা তাকে নিজেই কই থেকে যেন এনেছে। তুমি কার থেকে শুনলে? শুনলাম একজনের কাছ থেকে। তোমার শ্বশুরকে আগে ফোন দেই, দেখি কে সে। না না, এই ভুল করবেন না। তাকে যদি ফোন দিয়ে জানান তাহলে তো মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেবে, তখন আপনি তো হাতে নাতে তাকে ধরতে পারবেন না। দিশার শাশুড়ি কেঁদে উঠল। এই বয়সে ওনার ভীমরতি ধরেছে রে, সেই জন্য আসার সময় একবারও বারণ করলো না, একবারও বললো না যে ঈশানের মা তুমি যেন বেশি দিন থেকো না, তাড়াতাড়ি চলে এসো। কি হয়েছে মা? বেশি দেরি করিস না মা, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে, বাড়ি যেতে হবে। কেন? এই উত্তর আমি তোকে দিতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। ইরা তার মায়ের উপর রাগ হলো। কান্না করা বাদ দিয়ে বলো, কি হয়েছে? তোর বাবা নাকি বাসায় কোন এক মেয়ে এনেছে। সেই কথা শুনে ইরা বলল, কি বলছে এসব? বাবা এমন কাজ করতেই পারে না। হঠাৎ ইরার মনে হলো আজ তো বাসায় তার স্বামী আসার কথা, সে আবার কাউকে আনলো নাকি? তাছাড়া বাবা তো জীবনেও এ কাজ করবেন না, আর ঈশান তো নয়ই।
তার মানে তার স্বামী। ইরা এবার চিৎকার দিয়ে উঠল। মা, এটা হয়তো তোমার জামাইয়ের কাজ। আজ তোর আসার কথা ছিল, আর এক মুহূর্ত দেরি করে যাবে না। তাড়াতাড়ি চলো। ইরাও কাঁদতে লাগলো। তার সন্দেহ হলো তার স্বামী কাউকে এনেছে। আজকাল ছেলে মানুষের কোনো গ্যারান্টি নেই। বাড়িতে বউ না থাকলেই অন্যখানে সুযোগ খোঁজে। কে জানে কার কপাল পড়ল। দিশার শাশুড়ি আর ননদ সেই কথা শুনে তাড়াতাড়ি করে চলে গেল। তারা এতটাই টেনশনে ছিল যে দিশাকে একবারের জন্য বলল না তুমি যাবে কিনা। দিশাও সুযোগ পেয়ে গেল, সে আর গেল না। দিশার কিছুটা হলেও টেনশন কমে গেল, কারণ তার শাশুড়ি আর ননদ বাসায় চলে গেলে তানিয়া বেশি একটা ঘুরঘুর করতে পারবে না। কারণ তানিয়া বাসায় আসলে তার শাশুড়ি এক মুহূর্তের জন্যও তাকে হাতছাড়া করে না। কারণ তার শাশুড়ির মাথায় তেল দিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, আরো অনেক কাজ তানিয়ার থেকে করে নেয়। তানিয়া এই জন্য এই বাড়িতে বেশি থাকতে চায় না। ঈশানের মা আর বোন বাসায় পৌঁছালো। ঈশান তার মায়ের গলা শুনে হাসতে লাগলো। সে ভাবলো দিশাও এসেছে, আর মনে মনে বলল, আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে বেচারা, রাতটা পার হতেই এসে হাজির। ঈশান ভাব নিয়ে বিছানায় শুয়ে থাকলো। সে ভাবলো আমি নিজের থেকে কথা পর্যন্ত বলবো না। এদিকে ঈশানের মা চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কিন্তু বাসায় তো কেউ নেই। ঈশানের বাবা অফিসে গেছে। ইরা তার স্বামীকে ফোন দিল। তার স্বামী জানালো সে এখনো বাসায় আসেনি। ইরা বলল বাঁচলাম বাবা। তার স্বামী বলল, কি বলছো এসব? তুমি ওসব বুঝবে না। ঈশানের মা রান্নাঘরে ঢুকে দেখে কেউ নেই। এবার তিনি তার বেডরুমে গেলেন, কিন্তু গিয়ে যা দেখলেন তা দেখে তার মাথা ঘুরতে লাগলো। একটা মেয়ে গায়ে মাথায় কাপড় দিয়ে শুয়ে আছে। ঈশানের মা কাঁদতে লাগলো আর বলল, ইরা তুই কই? তোর বুড়া বাপটা তো বিয়ে করেছে আর তার বেডরুমেই থেকেছে। এই বয়সে আমার কপাল পুড়ল রে। আমি এখন কই যাব? ভালোবেসে তার হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়েছি। এই জন্য আমার বাপটা হার্ট অ্যাটাকে মারা গেছে। সেই জন্য এখনো আমি অনুশোচনা করি। আমার মা তার মৃত্যুর সময়ও আমার মুখ দেখেনি। আমি কতটা কষ্ট চাপা দিয়ে শুধু তোদের মুখের দিকে তাকিয়ে সংসার করছি। কিন্তু তোর বাপ এই বয়সে এটা কি করলো? আমার সাথে এত বড় প্রতারণা কেন করলো? ইরা দৌড়ে এলো তার মায়ের রুমে। সেও অবাক হলো, তার বাবা মার বিছানায় কে শুয়ে আছে। ঈশানের মা কোনো কিছু না ভেবে ছাতা হাতে নিয়ে দিল উড়াধুরা মার। তানিয়া তো সেই জোরে চিৎকার করে উঠলো, বাবারে বাঁচাও, মরে গেলাম। তুইও তাহলে চিনিস একে? তোরা সবাই একজোট হয়েছিস? এই বলে আবার মারতে লাগলো। তানিয়া বলল, খালা আমি তানিয়া। ঈশানের মা এতটাই রেগে আছে যে কারো কথাই তার কানে ঢুকছে না। ইরা তানিয়াকে বলল, মুখ থেকে কাপড়টা সরা, তাহলে তোমায় চিনতে পারে। ইরা আপা বাঁচাও আমায়, খালা তো সে সুযোগই দিচ্ছে না। ইরা তার মাকে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তার মা ইরাকেও ফেলে দিল। এদিকে তানিয়া ঈশানের মায়ের সাথে গোল্লাছুট খেলতে লাগলো। একবার খাটের উপরে ওঠে আর একবার নিচে নামে। এভাবেই কিছুক্ষণ চলছিল। ঘরের মধ্যে এত বেশি চিৎকার হচ্ছিল যে ঈশানও চলে এলো। মা কি হয়েছে? তানিয়ার পিছু ধাওয়া করছো কেন? ঈশান তার মায়ের হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিল। তারপর তার মায়ের হাত দুটো ধরলো। ঈশানের মায়ের শরীর একদম হাঁপিয়ে গেছে। তিনি কোনো কথাই বলতে পারছেন না। তিনি শুধু পানির নাম নিতেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কারণ টেনশনে আর জোরে জোরে চিল্লানোর ফলে তার প্রেসার হাই হয়েছে। ইরা তার মায়ের জন্য পানি আনলো এবং ঈশান তাকে বিছানায় শুইয়ে দিল। ঈশান তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিল আর ইরাকে বলল, ডাক্তারের কাছে ফোন দে। ইরা তাই করলো। এদিকে তানিয়া জোরে জোরে কাঁদতে লাগলো। সে ব্যাগ গোছাতে লাগলো, আর এক মুহূর্তও নয়, এ বাড়িতে সে আর আসবেই না। ঈশান তাকে আটকালো আর বলল, কি হয়েছে তানিয়া? তানিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি খালার বিছানায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম খালা থাকতে তো বিছানায় বসাও যায় না, তাই যেহেতু খালা নাই, এই সুযোগে একটু বিছানায় ঘুম পারি। তাই খালা আমাকে এমন ভাবে মারলো। আমি কি এমন দোষ করেছি? শুধু তো একটু শুয়েছিলাম, তাছাড়া আজকে এসব ধুয়ে দিতাম। না না, সেজন্য না, তুই ভুল ভাবছিস তানিয়া। ইরা ঈশানকে সব কথা বলে দিল যে দিশা তাদের বোকা বানিয়েছে। সে কথা শুনে ঈশান খুব রেগে গেল। সামান্য একটা ব্যাপার নিয়ে এত কিছু হয়ে গেল।
তার মা হলো হাই প্রেশারের রোগী। আর কিছুক্ষণ এরকম করতে থাকলে না জানি কি হতো। ঈশান আল্লাহর কাছে শুকরিয়া জানালো। ঈশান দিশাকে ফোন দিল। ফোন পেয়ে দিশা তো সেই খুশি, মনে মনে ভাবলো কেমন বোকা বানালাম। সে আনন্দে ফোনই ধরলো না। ঈশান আবার ফোন দিল। দিশা একটু ভাব দেখালো, এবার ফোনটা ধরলো। কি ব্যাপার ঈশান সাহেব, কেমন বোকা বানালাম? ভাবছো আমিও ওদের সাথে গিয়েছি? আর আপনি কখন আসতেছেন? না, রওনাও দিয়েছেন। আমাকে নিতে আসলেও কিন্তু যাব না। দেখি আমাকে ছাড়া কতদিন থাকতে পারেন। চুপ করো বেয়াদব মেয়ে। সবাই বলে তুমি একটা ফাজিল মেয়ে, 1 নাম্বারের বেয়াদব। আজ আমি নিজেও বলছি, শুধু তুমি বেয়াদব না, 1 নাম্বারের দুষ্টু মেয়ে। সব বিষয় নিয়ে ফাইজলামি করতে করতে তোমার সাহস অনেক বেড়ে গেছে। তুমি একদম মাথায় উঠে নাচতেছো। আমি তোমাকে অনেক বেশি ছাড় দিয়ে ফেলছি। আজ যদি আমার মায়ের কিছু হতো তোমাকে একদম খুন করে ফেলতাম। কি বলছো তুমি? কাকে বলছো এসব? আমি যাকে ফোন দিয়েছি তাকেই বলছি। আর তোমাকে এ বাড়িতে আসতে হবে না, কেউ আর যাবে না তোমাকে আনতে। তুমি ওখানেই থাকো। খুব শখ বাবার বাড়িতে থাকার, তাই না? সারা জীবনের জন্য থাকো। তুমিও নিজের থেকে আর আসবে না। কি করেছি আমি? এখনো বলছো কি করেছো? মাকে কি বলেছো? মা সেই উত্তেজনায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর কিছুক্ষণ এরকম করলে না জানি আজ কি হতো। তোমার সাথে কথা বলতেই আমার কেমন জানি লাগছে। ফোন রাখো। জীবনেও আর ফোন দিবে না তুমি। আমাকে নিয়ে সন্দেহ করো, তাই না? তানিয়ার প্রতি কোনো ফিলিংস থাকলে তোমাকে তো এত কাহিনী করে বিয়ে করতাম না, ওকেই করতাম। আমার ভুল হয়েছে, আমি সত্যি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। সরি বলছি। চুপ করো। কিসের সরি? যদি মার কিছু হতো, মাকে তোমার এই সরি কি ফিরিয়ে দিতে পারতো? বললাম তো ভুল হয়েছে। মা এখন কেমন আছে? আমি এক্ষুনি আসছি। খবরদার, এই বাড়িতে আর আসবে না। তোমার আসার কোনো দরকার নেই। যদি আসতেছো তাহলে কিন্তু মা অপমান করে বের করে দিবে। তুমি আমার সাথে ফাইজলামি করো, ঠিক আছে, আমি মানিয়ে নিলাম। তুমি আমার বাবা মার সাথেও ফাইজলামি করা শুরু করেছো। দিশা কাঁদতে লাগলো। বললাম তো ভুল হয়েছে, আর হবে না এমন। তুমি প্লিজ নিতে এসো আমাকে, আমি পারে যাব প্লিজ ঈশান। ঈশান কল কেটে দিল। আজ আর দিশার চোখের পানি তার মন গলাতে পারল না। ঈশানের চোখে পানি এসে গেল, কারণ সে তার মাকে অনেক বেশি ভালোবাসে। তার মা কষ্ট পাবে দেখে এখনো পর্যন্ত সে বলেনি যে সে তার প্রেমিকাকেই বিয়ে করেছে, কারণ তার মা প্রেমের বিয়েকে তার সাপোর্ট করে না। তারাও প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু তার বিনিময়ে তিনি তার বাবাকে হারিয়েছিলেন। তার মাকে এত কম সময়ে বিধবা করেছিলেন। তার জন্য তার মা তার মুখ দেখবে না দেখে প্রতিজ্ঞা করেছিল। এই জন্য ঈশানের মা লাভ ম্যারেজের কথা শুনলে অনেক বেশি রেগে যায়। কিন্তু তার মেয়ে ইরাও লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, তবে তার স্বামী ঘর জামাই থাকে, কারণ তার মা বাবা কেউ নাই। এতিমখানায় বড় হয়েছে ছেলেটা, তাই ঈশানের মাকে সবাই অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। কিন্তু তার ছেলে ঈশানকে তিনি কোনোভাবেই এই ভুল করতে দিবে না। সে যাতে প্রেম না করতে পারে তার জন্য তার মা তার সাথে সাথে কলেজে যেত। কিন্তু এভাবে আর কতদিন ঈশানকে তিনি পাহারা দিবেন? তাই ঈশানের কাছ থেকে প্রমিস করে নেন যে সে যেন কোনো প্রেম না করে, কোনো মেয়ের দিকে না তাকায়। তার মা নিজে পছন্দ করে সবচেয়ে সুন্দর ও ভালো মেয়ের সাথে তার বিয়ে দেবে। ঈশান সেদিন তার মায়ের কাছে প্রমিস করলেও দিশাকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। দিশারও ভালো লেগে যায়, তাই সে আর ঈশানের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। ঈশানের মা পরে যখন তানিয়ার সাথে তার বিয়ে ঠিক করে, তখন ঈশান বলে যে সে একজনকে পছন্দ করে, তাকেই বিয়ে করতে চায়। ঈশানের মা কোনোভাবেই রাজি হয়নি সেদিন। তাই তো ঈশানের চাকরি না হতেই বেকার ছেলের জন্য পাত্রী দেখা শুরু করে দেন। ঈশান মাঝে মাঝে ভাবে মাকে বলা দরকার সত্যিটা, কারণ মা যেদিন নিজেই শুনবে সেদিন খুব কষ্ট পাবে। ঈশানের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস আর কিছুই থাকবে না। ঈশান ঠিক করলো এবার তার মাকে সত্যিটা বলে দেবে। তাছাড়া সে কিছুতেই শান্তি পাচ্ছে না। দিশা এবার নিচেই ফোন দিল, কিন্তু ঈশান কল কেটে দিল। দিশা আবার কল দিল। ঈশান এবার রাগ করে দিশার নাম্বারটাই ব্লক করে দিল। এদিকে ঈশানের মায়ের এখনো জ্ঞান ফেরেনি, ডাক্তার এখনো আসতেছে না। ঈশান তাই তার মাকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ঈশানের বাবা বাসায় এসে সব শুনলেন। এবার তিনিও রেগে গেলেন। এ কোন ধরনের ফাজলামি? বেয়াদবি একটা লিমিট থাকা দরকার। শেষমেশ আমার নামে মিথ্যা বদনাম করেছে। এবার কেউ আর দিশাকে সাপোর্ট করলো না, সবাই রেগে গেল। দিশা কখনোই ভাবেনি এই সামান্য একটা মিথ্যে কথার জন্য এত কিছু হয়ে যাবে। সে কাঁদতে লাগলো, তার খুব খারাপ লাগছে। ঈশানের মা সুস্থ হলো,
সবাই খুব টেনশনে ছিল। ঈশানের বাবা এবার ঈশানের মায়ের উপর রাগ দেখালো। দিশা না হয় ফাজলামি করে বলেছেন, আর তুমি সেটাই বিশ্বাস করলে? এত বছর সংসার করে তাহলে কি লাভ হলো? আমাকে এখনো চিনলে না? এই আমাকে তুমি বিশ্বাস করো? এই তোমার বিশ্বাসের নমুনা? আমি বুঝতে পারিনি দিশা যে তোমাকে নিয়েও ফাজলামি করবে, তা আমি ভাবিনি কখনো। খবরদার যেন এ বাড়িতে আর না আসেও। ওর অনেক ফাজলামি সহ্য করেছি, অনেক ছাড় দিয়েছি আমি, এবার আর ওকে ক্ষমা করব না। তুই ওকে কোনো ফোন দিবি না, আর আনতেও যাবি না। ও যদি নিজে আসে তাহলে কেউ ওকে বাড়িতে উঠতে দিবি না। দরকার নেই এমন বইয়ের, ওর মুখ যেন আমাকে আর দেখতে না হয়। আমরা একটু ওদের বাড়িতে থাকতে চেয়েছি দেখে এই মিথ্যা কথা বলে আমাদের পাঠিয়ে দিল। আমি জীবনেও আর ও বাড়িতে যাব না। মা, তুমি শান্ত হও, আর কোনো কথা বলো না। আর তুমি যেটা ভাবছো সেটা নয়। আসলে দিশা তানিয়ার কথা শুনে এরকম করেছে। আমি আর তানিয়া একাই বাসায় থাকি, তাই ও তোমাদেরকে চালাকি করে পাঠিয়ে দিয়েছে। ঈশানের মা এবার রেগে গেল। তুই এখনো তোর বউকে সাপোর্ট করছিস? তাহলে ও আসলো না কেন? তোকে নিয়ে যদি সত্যিই ভাবতো সে, তাহলে শুধু আমাদের একা পাঠাতো না, সেও আসতো। ঈশান চুপ হয়ে গেল, কারণ সে সবাইকে এটা কি করে বলবে যে দিশা আর সে চ্যালেঞ্জ নিয়েছে যে কে কার কাছে আগে আসে। এই মেয়েটা আমার আগে থেকেই পছন্দ না, আমার আর ইচ্ছে হচ্ছে না ওর মুখ দেখার। ঈশান কোনো কথা না বলে ঘর থেকে বের হলো, কারণ সে জানে দিশা একটু চঞ্চল প্রকৃতির মেয়ে। সে এসব কাজ করে মজা পায়, তার খুব আনন্দ লাগে। ঈশান ছাড়া আর কেউ তাকে ভালো করে চেনে না, আর চিনবেও না। দিশা বেয়াদবি করেছে ঠিক আছে, কিন্তু তাকে ছাড়া ঈশান থাকবে কি করে? এদিকে মা তো দিশার মুখ দেখবে না বলে প্রমিস করে বসে আছে। ঈশান খুবই ভেঙে পড়লো, কারণ সে বুঝতে পারছে দিশা নিশ্চয়ই অনেক কান্নাকাটি করছে। তাকে সে ছাড়া আর কেউ সামলাতে পারবে না। নিশ্চয়ই খাওয়া দাওয়া করাও ছেড়ে দিয়েছে, কারণ দিশা সবার বকা সহ্য করতে পারলেও ঈশানের বকা সে কিছুতেই সহ্য করতে পারে না। ঈশান একটু চোখ বড় করে কথা বলতেই সে এমন পাগলামি শুরু করে যে কেউ তাকে থামাতে পারে না। ঈশান আফসোস করতে লাগলো। রাগের মাথায় পাগড়িটাকে তখন কি কি বললাম, কি জানি কি করছে এখন। ঈশানের এত কষ্ট হচ্ছে যে কাউকেই বোঝাতে পারছে না সে মনে মনে ভাবলো, দিশা, তুমিও কি আমাকে বুঝতে পারছো না? রাগের মাথায় না হয় অনেক কথাই বলেছি, বাড়িতে আসতে বারণ করেছি, তাই বলে তুমিও নিজের থেকে আসবে না? তুমিও যদি রাগ করে থাকো, আমিও রাগ করে থাকি, তাহলে কে আমাদের মিল করে দেবে? তুমি প্লিজ এসো, আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। ঈশানের চোখে পানি এসে গেল। দিশা এর আগেও কলেজে অনেক ফাজলামি করেছে ঈশানের সাথে, যার জন্য ঈশানকে অনেক অপমানিত হতে হয়েছে। আর ঈশান রাগ করে দিশাকে অনেক বকেছিল, একবার তো দিশাকে চড়ও মেরেছিল। দিশা তখন যে যে কাণ্ড করেছিল তা সীমার বাহিরে। ঈশানের আজ সেসব ঘটনা মনে পড়ে গেল, আর দিশার জন্য দুশ্চিন্তা হতে লাগলো। রাগে মাথায় যদি খারাপ কিছু করে বসে, রাগের মাথায় যদি খারাপ কিছু করে বসে। দিশা ছিল খুব চঞ্চল, রাগী এবং অভিমানী মেয়ে, তবে ঈশানকে অনেক ভালোবাসতো। আর অন্যদিকে ঈশান হলো দিশার রাগ ভাঙানোর কারিগর, কারণ দিশা জানে ঈশান তার মন ভালো করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এই জন্য একটুতেই অভিমান করত, আবার ঈশানের সামান্য বকাতেই কেঁদে ফেলতো সে। একবার দিশা ঈশানের সাথে ফাজলামি করেছিল। সে কলেজের একটা মেয়েকে বলেছিল যে ঈশান তাকে ভালোবাসে, আর সে যেন ঈশানের আগেই তাকে প্রপোজ করে। এই ব্যাপারে সে নিজে সাহায্য করবে। মেয়েটি সেই কথা শুনে সবার সামনে ঈশানকে প্রপোজ করেছিল। মেয়েটা আবার কলেজের প্রফেসরের মেয়ে ছিল। ঈশান যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলো, মেয়েটা মিথ্যা অভিযোগ দিয়ে ঈশানকে মার খাইয়ে নেয়। তখন ঈশান দিশাকে ইচ্ছে মতো বকেছিল। দিশা সেই জন্য তার ফোন ভেঙে ফেলে, আর ঈশানের সাথে যোগাযোগ অফ করে দিয়েছিল। সেইবার অনেক কাহিনী করে দিশার রাগ ভাঙিয়েছে সে। আবার একবার দিশা ঈশানের সাথে রাগ করে এক ছেলের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিল, যাতে ঈশান জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু শেষে ছেলেটি সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলে। দিশাকে পাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। শেষে গুন্ডা লাগিয়ে দেয় দিশাকে উঠিয়ে আনার জন্য। তখন সবাই ভয়ের মধ্যে পড়ে গিয়েছিল। শেষে দিশার সাথে দুইজন পুলিশ ছদ্মবেশে পাহারায় রাখা হয়েছিল। এইভাবে যেই তারা দিশাকে তুলে নিয়ে যেতে ধরে, তখন পুলিশ তাদের ধরে ফেলে। তখন ঈশান দিশাকে কয়েকটা চড় মেরেছিল,
আর যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু দিশা ঈশানের পাগলের মতো ভালোবাসতো। এদিকে ঈশানও তার কোনো খোঁজ খবর নিচ্ছিল না। সেই দুঃখে সে আত্মহত্যা করতে ধরে, কারণ দিশা খুবই ইমোশনাল একটা মেয়ে। সে যখন ভালো তখন খুব ভালো, কিন্তু রেগে গেলে আর রেহাই নেই। এইরকম আরো অনেক ঘটনা ঘটিয়েছে দিশা, যার জ্বলন্ত প্রমাণ ঈশান নিজেই। ঈশান আর রাগ করে থাকতে পারল না। সে দিশাকে ফোন দিল, কিন্তু দিশার ফোন অফ ছিল। ঈশান এবার তার শ্বশুরকে ফোন দিল, তিনি জানালেন বাহিরে আছেন। ঈশান এবার তার শাশুড়িকে ফোন দিলেন, তার শাশুড়ি জানালো দিশা কাল থেকে কিছু খাচ্ছে না, ওর নাকি শরীর খারাপ। আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম, তখন বললো ডাক্তারের কাছে যাওয়ার মতো অসুখ নয়, কিন্তু আজ সকাল থেকে একবারও বাইরে বের হয়নি। কি বলছেন মা? ওকে ডাকেননি? ডেকেছি অনেকবার, কিন্তু খুলছেই না। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। সে সকালবেলায় দিশার বাড়ির দিকে রওনা দিল। টেনশনে তার কিছু ভালো লাগছে না। এদিকে তাদের বাড়িও বের হচ্ছে না। ঈশানের মনে হচ্ছে গাড়িটা খুব ধীরে ধীরে যাচ্ছে। সেজন্য সে ড্রাইভারকে বলল, ভাই একটু দ্রুত চালান না। ড্রাইভার বলল, দ্রুতই তো চলছে। ঈশানের অস্থিরতা বেড়ে গেল। এই মেয়েটা সারা জীবন তাকে এইরকম টেনশনের মধ্যেই রাখে। তাকে একটুও শাসন করা যায় না। যদি শাসন করা হয় তাহলে তো তার রাগ ভাগাতে জীবনটাই শেষ। অনেক অপেক্ষার পর ঈশান দিশার বাড়ি পৌঁছালো। ঈশানকে দেখে দিশার মা এগিয়ে এলো। বাবা তুমি তখন তো বললে না আসবে। ঈশান তার শাশুড়ির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, দিশা কই? এতক্ষণে দরজা খুললো, মনে হয় ফ্রেশ হচ্ছে, তুমি ঘরে গিয়ে বসো। ঈশান দিশার রুমে গিয়ে বসলো, কিন্তু দিশা এখনো আসতেছে না কেন? তাকে একটিবার দেখার জন্য সে পাগল হয়ে আছে। ঈশান রুমের মধ্যে পায়চারি করতে লাগলো। হঠাৎ দিশা বাথরুম থেকে বের হলো, কিন্তু দিশা ঈশানকে দেখেই দিল এক দৌড়। ঈশান চিল্লাতে লাগলো, কই যাচ্ছ? এই শোনো দিশা, প্লিজ এরকম করো না। দিশা। দিশা তার মায়ের কাছে গেল। তার মা বলল, তুই এখানে কেন? জামাই এসেছে দেখিসনি? এসেছে তো কি হয়েছে? দিশার মা দিশার উপর খুব রাগ হলো আর বলল, জামাইয়ের কাছে যা। দিশা রাগ করে অন্য রুমে চলে গেল। ঈশান তার শাশুড়িকে জিজ্ঞেস করলো, দিশা কই গেল মা? এখানেই তো ছিল। ঈশানের খুব রাগ হতে লাগলো। সে শুধু ভাবতেছে একবার শুধু দেখা পাই, ফাজলামি শিখিয়ে দিব। ঈশানের শাশুড়ি জামাইকে খেতে দিল। ঈশান বলল, মা এখন আমি কিছুই খাবো না, আর দিশাকে একটু ডাকুন। বেশি দেরি করব না, আমি ওকে নিতে এসেছি। দিশার মা খুব রেগে গেল। দিশা এরকম ব্যবহার কেন করছে? তিনি দিশাকে ডাকতে লাগলেন আর বললেন, তাড়াতাড়ি বের হ, ঈশান নিতে এসেছে তোকে। দিশা ঘরের ভিতর থেকে উত্তর দিল সে যাবে না। দিশার মা বলল, তুই যদি এখন দরজা না খুলেছিস তাহলে কিন্তু দরজা একেবারে ভেঙে ফেলবো আর তোর বেয়াদবি শিখিয়ে দেবো। খোল বলছি। আগে ওকে চলে যেতে বলো। ও চলে না গেলে আমি কিছুতেই বের হব না, কারণ আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না, ওর মুখও দেখতে চাই না। আমি আর যাবো না ও বাড়িতে। বাবা দেখো তো দরজাটা ভাঙা যায় কিনা। আজকে ওর একদিন কি আমার একদিন, বেশি আদর করে মাথায় উঠে গেছে। মা ওকে আর কিছু বললেন না, আমি চলে যাচ্ছি। ও না যেতে চাইলে আর কি করার আছে? আমার খুব ভয় হচ্ছিল, তাই ছুটে এলাম। দিশার মা এবার ভালো করে বলল, দিশা বের হয়ে আয় বলছি, কিছুই বলবো না। এরকম করতেছিস কেন? আমি কিন্তু ওর সাথে যাব না। ঠিক আছে। দিশা দরজা খুলে দিল, কিন্তু দরজা খোলার সাথে সাথে দিশার মা দিশার দুই গালে ইচ্ছে মতো চড় মারতে লাগলো। ফাজলামি করিস? এত বেয়াদব তুই কেমনে হইলি? ঈশান তার শাশুড়িকে আটকালো। মা কি করছেন? ব্যথা পাচ্ছে তো? বাবা তুমি আজ একটা কথাও বলো না, তোমার জন্য সে আজ এমন হয়েছে। প্রথম থেকে যদি ওকে শাসনে রাখতে সে কিছুতেই এমন করতে পারতো না। এই বলে আবার চড় দিল। ঈশান তার শাশুড়িকে থামালো, কিন্তু আজ দিশার মায়ের অনেক বেশি রাগ হচ্ছিল। মেয়ে মানুষের এত জিদ হবে কেন? এই বলে দিশার চুলের মুঠি ধরলো। ঈশান দিশাকে এক ঝটকায় তার মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিল আর শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। মা আপনি কি পাগল হয়ে গেলেন? খবরদার ওর গায়ে আর হাত দিবেন না, অন্তত আমার চোখের সামনে না। আমার চোখের আড়ালে আপনার মেয়ের সাথে যা ইচ্ছা করতে পারেন, আমার চোখের সামনে কেউ ওকে মারবে এটা আমি কিছুতেই সহ্য করব না।
তারপর ঈশান তার চুলগুলো ঠিক করে দিল, তার গালে বোলাতে লাগলো। তার শাশুড়ি না থাকলে হয়তো গাল দুটোই একটু আদর করে দিত। দিশা ঈশানকে ঝটকা দিয়ে ফেলে দিল। তুমি ধরছো কেন আমাকে? আজাইরা দরদ দেখাতে আসছে, আমাকে মারুক কাটুক তোমার কি তাতে? তুমি কি জন্য এসেছো এখানে? চলে যাও, আজ তোমার জন্য মা আমাকে মারলো। এই বলে আবার জোরে জোরে কাঁদতে লাগলো। তারপর তার রুমে চলে গেল। ঈশান দিশার পিছু পিছু গেল। দিশা বিছানায় শুয়ে কাঁদতেই আছে। ঈশান গিয়ে দিশাকে জড়িয়ে ধরলো। দিশা কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করতেছো তুমি? আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? আমি বললাম তো ভালো লাগছে না, তবুও বারবার কেন যেতে বলছো? আমি কষ্ট দিচ্ছি না, তুমি আমার উপর মানসিক আঘাত করছো। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তবুও বারবার কেন দূরে ঠেলে দিচ্ছ? দিশা কোনো উত্তর দিল না। ঈশান দিশাকে তার পাশ করলো, কিন্তু দিশা আবার অন্য পাশ হলো। তাই আর তাকে বিরক্ত করলো না, দিশাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। যাবে না আমার সাথে? না। কেন? এমনি। তাহলে কবে যাবে সেটা বলো, আমি সেই দিন তাহলে নিতে আসবো। আমি কোনো দিনে আর যাব না, আমি আজ থেকে তোমার সাথে ব্রেকআপ করলাম। এই বলে সে ঈশানকে সরিয়ে দিল। ঈশান হাসতে লাগলো। আমরা কি এখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছি, তাই ব্রেকআপ করে দিচ্ছ? তাহলে যেটা করলে তোমার মুখ আর দেখতে হবে না, তোমার বাড়ি আর যেতে হবে না, আর তুমি জোর করে আমাকে ধরতে পারবে না, সেটাই করো। ঈশান দিশার মুখে হাত দিল। কি বলছো এইসব কথা বলা ঠিক না। ঠিক আছে, তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তাহলে আর আসবো না তোমার কাছে, তবে এসব আজে বাজে কথা কখনোই বলবে না, কারণ আমাদের মাঝে ঝগড়া হবে, রাগ থাকবে, অভিমান থাকবে, দূরত্ব থাকবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা জীবনেও ভাববো না। আমাকে যখন একটু সহ্য হচ্ছে না, তাহলে আমি আর আসবো না। তোমার যেদিন ইচ্ছা করবে সেই দিন যেও। কোনো দিনও আর ইচ্ছে করবে না। ঈশান আর কোনো কথা বলল না। সে দিশাকে জোর করে জড়িয়ে ধরলো আর বলল, এত রাগ কই থেকে আসে? রাগটা একটু কম করা যায় না? ছাড়ো আমাকে, আর আমার রাগ কখনোই কমবে না। তাই চ্যালেঞ্জ করছো? কিসের আবার চ্যালেঞ্জ? আমার চোখের দিকে তাকাও আর বলো, আমি চলে গেলে তুমি খুব খুশি হবে? তাহলে সত্যি বলছি, আর আসবো না কখনো। বলবো না। আজ বলতেই হবে তোমাকে। দিশা উঠে যেতে ধরলো। ঈশান তাকে আবার টেনে আনলো কাছে। আবার ধরছো কেন? তুমি আর আমাকে ধরতে পারবে না, আমি তোমাকে আর ধরতে দেব না। ঈশান ছেড়ে দিল দিশাকে। ঠিক আছে, নো ধরাধরি, নো ছাড়াছাড়ি, অনলি গোয়িং বাড়ি। এখন একটু রেডি হও দেখি, তাড়াতাড়ি চড়তে হবে গাড়ি। বউ যাবে তার শ্বশুর বাড়ি, সো নো কান্দাকান্দি, অনলি ভালোবাসাবাসি, আর বাকিটা গিয়ে বলবো বাড়ি। এখন রেডি হও তাড়াতাড়ি, করোনা আর আড়ি। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। তোমার মা যে তোমাকে মারলো তার জন্য ভেরি ভেরি সরি। লাভ ইউ আমার জান পাখি। এখন কি তোমাকে একটু ধরতে পারি? দিশা সেই কথা শুনে হাসতে লাগলো। এইসব কি বলছো তুমি? পাগল হয়েছো না কি? আরো বলবো? না, দরকার নাই, আমি এখন রেডি হতে যাচ্ছি। এত তাড়াতাড়ি রাগ কমে গেল? একটুও কমেনি, আর আমি রাগ করেই তোমাদের বাড়ি যাচ্ছি, কারণ মা আমাকে কেন মারলো, কি কারণে মারলো, তাই আমি ঠিক করেছি আর এই বাড়িতে আসবো না। ঈশান দিশাকে আবার জড়িয়ে ধরলো আর বলল, মাকে যেন এসব কথা বলো না, অনেক কষ্ট পাবে। তাছাড়া তুমি যা শুরু করেছিলে, আমারই তো চট দিতে ইচ্ছে করছিল। মারো, এখন মারো। এই বলে ঈশানের হাত দুটো ধরে তার গালে চড় দিতে লাগলো। কি করছো? আমার বউ কি পিটন খাওয়ার জন্য নাকি? শুধু আদর আর ভালোবাসার জন্য, আর কিছু না। এরপর থেকে যে পিটন দিবে আমি তার উপর অনেক রেগে যাব, ঠিক আছে? দিশার রাগ কিছুটা কমেছে। ঈশান দিশার কপালে একটা কিস করলো আর বলল, তুমি বড়দের মুখে মুখে যে তর্ক করো তার কি হবে? বড়রা কোনো কথা বললে চুপ করে শুনবে। যদি চুপ করে থাকতে না পারো, ঘরে এসে সেগুলো আমাকে বলবে, যা মন চায়। কিন্তু আর যেন আমার বাবা মা, বোন এবং তোমার ফ্যামিলিরও কারোর সাথে তর্ক করতে না দেখি। দিশা চুপ করে থাকলো। কি হলো? কিছু তো বলো। আমি কিছু বললেই সেটা অপরাধ হয়ে যায়, তাই আজ থেকে কোনো কথা বলবো না, কারোর সাথেই না। এটাও একটা বেয়াদবি। কথা বলবে না কেন? কথা না বললে তখন সবাই বলবে মেয়েটা খুব অহংকারী, ভাব নিয়ে চলে। তুমি কি আমাকে এইসব
উপদেশ দেওয়ার জন্য এসেছো? না তো, বউটাকে একটু দেখার জন্য এসেছি। এই বলে দিশাকে আদর করতে লাগলো। আবার বারণ করলাম যে। ঈশান হাসতে লাগলো আর বলল, মন থেকে বলছো? তো মুখ ফুটে বললেই তো হয়, জোর করেই আদর করো। মানে? এখন একটু চুপ করবে তুমি? সব সময় ডিস্টার্ব করো। দিশা এবার নিজে ঈশানকে কিস করলো আর বলল, আমার ব্যবহারে কষ্ট পেয়েছো তুমি? না, তবে মায়ের সাথে যা করেছো তার জন্য এখনো রাগ হচ্ছে। বাড়ি গিয়ে মার কাছে ক্ষমা চেয়ে নিব, তাহলে কি রাগ কমবে তোমার? একটু কমবে, তবে ভবিষ্যতে এমন কাজ আর করবে না। ঠিক আছে। আজ আর ঈশান দিশাকে নিয়ে বাড়ি গেল না। এদিকে সে বাড়িতে ফোন করে একবারও জানায়নি যে সে দিশাকে নিতে এসেছে। সে দিশাকে কাছে পেয়ে সব ভুলে গেল। এদিকে তার মা বাবা তার জন্য চিন্তা করতে লাগলো। ফোনটাও বন্ধ ছিল, কারণ দিশা ফোনটা রাগ করে ফেলে দিয়েছিল। ফোনটা সেখানেই বন্ধ অবস্থাতেই পড়ে আছে। দিশা তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ তার মুখে কি সুন্দর হাসি। ঈশান তার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, সব সময় যদি এইরকম হাসি খুশি থাকতো তাহলে কত ভালো হতো। কিন্তু উনি তো তা করবেন না। সামান্য কিছু নিয়েই ঝগড়া শুরু করে দিবেন, আর একটুতেই কেঁদে ফেলবেন, আর আমাকে শুধু শুধু টেনশনে ফেলে দিবেন। ওভাবে কি দেখছো? কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছো কেন? নিজের বউয়ের দিকে তাকাবো না তো কার দিকে তাকাবো? দিশা ঈশানের কাছে এগিয়ে গেল। তারপর তাকে বিছানা থেকে টেনে নিচে নামালো। কি করছো? পড়ে যাবো তো। কয়টা বাজে দেখেছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই বলে সে বাহিরে চলে গেল। ঈশান দেখতে পেল মেঝেতে তার ফোন পড়ে আছে। এতক্ষণে তার মনে হলো বাড়ির কথা। একটা ফোনও করা হলো না বাড়িতে। ঈশান ফোনটা তুলে দেখতে লাগলো আর বলল, এই মেয়েটার একটু মায়া মমতা নাই, কিভাবে এত দামি একটা ফোন ভেঙে ফেললো? দিশা ঠিক তখনই আবার রুমে এলো। কি হলো? রেডি হবে কখন? এই তো হচ্ছি, কিন্তু তার আগে বলো, তুমি যে রাগ করে ফোনটা ভেঙে ফেললে, এখন আবার নতুন একটা ফোন কিনতে টাকা লাগবে না? দিশা কোনো উত্তর দিল না। সে নিচমুখ হয়ে থাকলো। ঈশান দিশাকে তার পাশে এনে বসালো আর বলল, আমাকে কঠোর হতে বাধ্য করো না দিশা। একবার যদি আমার মনে রাগ ঢুকে যায়, আমি যদি কঠোর হই, তাহলে কিন্তু তোমার আর রেহাই নাই। তখন আমার পিছে পিছে ঘুরলেও আর কোনো ভালোবাসা খুঁজে পাবে না। তাই আমি যেমন আছি তেমনই থাকতে দাও, কিন্তু তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তুমি আমার শুধু ভালোবাসাই দেখেছো, আমার রাগ অভিমান এগুলো এখনো দেখোনি। এবারও ছাড় দিলাম, কিন্তু পরবর্তীতে আর মাফ করব না। আর বলল। দিশা সেই কথা শুনে কেঁদে ফেলল। কি হলো এটা? আমি কি কাদার কথা বললাম? চোখে কি পানি লেগেই থাকে? ঈশান দিশার চোখের পানি মুছে দিল আর বলল, আজকে অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। দিশা রাগান্বিত চোখে ঈশানের দিকে তাকালো। সত্যি বলছি, আর সকালবেলার ওই মুখের হাসিটা একদম পাগল করে দিচ্ছিল আমাকে। সব সময় সেই রকম ভাবেই হাসবে। দিশা চুপচাপ ঈশানের কথা শুনছে। ঈশান দিশাকে তার কোলের ভিতর নিল আর বলল, মাঝে মাঝে তোমার কি হয়? এত খারাপ ব্যবহার করো যা ভাষায় প্রকাশ করা যায় না। কেন এমন করো? এখন থেকে রাগটা একটু কন্ট্রোলে আনতে হবে। আমি সত্যি বুঝতে পারি না কিছু, কেন যে এমন করি। বাসায় তো যাচ্ছ, কিন্তু মা যদি বকাবকি করে, খবরদার তর্ক করবে না, মনে থাকবে? দিশা ঈশানকে জড়িয়ে ধরল আর বলল, মনে থাকবে, কিন্তু আমার খুব ভয় করছে। মা বাবা যে কি কি বলে, ওনারা তো আজ আমার কান ছালাপালা করে দেবে। বেয়াদবি যখন করেছো তখন তো শাস্তি পেতেই হবে। এখন একটা উচিত কথা বলি। কি? আমি কি মাকে বলেছিলাম তানিয়ার পেছনে দৌড়াদৌড়ি করতে? আর উনি কি কানা নাকি? কার পেছনে দৌড়াচ্ছেন, কাকে মারছেন তা একবারের জন্যও দেখেননি? আগে যাচাই করে নেবেন না? এই কথা আমাকে বলছো ঠিক আছে, মাকে যেন আবার বলো না। দয়া করে নতুন কোন অশান্তি শুরু করবে না। দিশা কোনো উত্তর না দিয়েই উঠে গেল। ঈশান রেডি হয়ে নিল। দিশা তার মাকে বলল, যাচ্ছি আমি। তার মা সেই কথা শুনে কেঁদে ফেলল আর বলল, তোকে চর মেরেছিলাম দেখে নিশ্চয়ই আমার উপর এখনো রেগে আছিস। দিশা চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছে। কি হলো? কথা বলছিস না কেন? রাগ করে আছে কিনা জানি না, তবে আর আমি এই বাড়িতে আসবো না। ও, তাহলে রেগে আছিস এখনো? রাগ করে থাক আর অভিমান করেই থাক। একটা কথা মনোযোগ দিয়ে শোন, ঈশানের সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। কখনো ছেলের জীবনে
এমন দেখিনি। তোর এত অত্যাচার সহ্য করেও কিভাবে হাসি খুশি থাকে বুঝি না। আর তোর শ্বশুর শাশুড়ির সাথে কোনো বেয়াদবি করবি না, মনে থাকবে। দিশা কোনো উত্তর না দিয়ে রাগ করে গাড়িতে গিয়ে বসলো। তার আজ খুব খারাপ লাগছে। কেন তাকে এত বোঝাতে হবে? একদিকে ঈশান বোঝাচ্ছে, আবার অন্যদিকে তার মা। সে কি এতই খারাপ? তাকে কেউ ভালো বলছে না। সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে নিজেকে এবার পাল্টিয়ে ফেলবে। ঈশানের মুখের উপর আর কোনো কথা বলবে না, তার অনেক সেবা করবে, ঈশানকে অনেক বেশি ভালোবাসবে, যেমন করে ঈশান তাকে ভালোবাসে। দিশা আর ঈশান বাড়ি চলে গেল। দিশার মা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল যত দূর চোখ যায়। দিশা আর ঈশান বাড়ি পৌঁছে দেখে তার বাবা সোফায়, তার মা চেয়ারে, আর তার বোন দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে কেউ কোনো কথা বলল না, তারা সবাই রুমে চলে গেল। ঈশান হাঁ করে তাকিয়ে রইল, কিছুই বুঝতে পারল না। মা, যাচ্ছ কেন? তার মা কোনো উত্তর দিল না। ঈশান তানিয়ার মাথায় একটা টোকা দিল। কি হয়েছে রে? সবাই চলে গেল কেন? সবাই রাগ হয়ে আছে। তুই যে ভাবিকে আনতে যাবি তা সবাইকে বলে যাবি না? এদিকে আবার ফোনটাও বন্ধ করে রেখেছিস। খালার খালু কাল সারা রাত ঘুমায়নি, পুলিশের রিপোর্ট পর্যন্ত করেছে। আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই যোগাযোগ করতে পারিনি। হঠাৎ তানিয়ার চোখ দিশার দিকে গেল। সেই প্রথমবার দিশাকে সরাসরি দেখতেছে, কিন্তু তানিয়ার মনে হলো দিশাকে সে আগে কোথাও দেখেছে। সে ঈশানকে বলল, তোর বউকে চেনা চেনা লাগছে কেন? কই যেন দেখেছি। মাথা মোটা কোথাকার, সেদিন যে ভিডিও কলে কথা বললি তাই হয়তো চেনা চেনা লাগছে। না না, ভাবিকে আমি কোথাও যেন দেখেছি। মানে কি? দেখতেই পারিস, হয়তো কোনো মার্কেট বা রাস্তাঘাটে দেখেছিস। কি জানি, মনে করতে পারছি না। আচ্ছা, তোর এক্স গার্লফ্রেন্ডটা কি বিয়ে করেছে? তা আমি কি করে জানবো? আমি কি ওর খোঁজ রাখি নাকি? গার্লফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ড ছিল? কে সে? আমি তো জানি না। ঈশানের এবার খুব রাগ হলো। সামান্য ব্যাপারটা দিশা বুঝতে পারছে না। দিশাই তো তার গার্লফ্রেন্ড, সে তো তার কথাই বলছে। তানিয়ার সামনে তাকে বোঝাতেও পারছে না। তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আগে বলো, তোমার গার্লফ্রেন্ড ছিল? ভাবি, তুমি জানো না ঈশান ভাইয়ের গার্লফ্রেন্ডের কথা? না তো। টানা 5 বছর ধরে রিলেশন করেছে। 1 নাম্বারের চিটার তোমার স্বামী, তাকে বাদ দিয়ে তোমায় বিয়ে করেছে। এমন মার দিব না তোকে। আমাকে চিটার বললি কেন? চিটারকে চিটার বলবো না? তুই তো জানিস আমি আমার মায়ের কথা সবার আগে শুনি। মা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমি মেনে নিয়েছি। তোর মা তো প্রেম করতেও বারণ করেছিল, তবুও করেছিলি কেন? তখন মনে ছিল না মায়ের কথা? বেচারি মেয়েটা যে এখন কি করছে কে জানে। আর তুই দিব্যি বউ নিয়ে আনন্দে আছিস। তুই কি চাস আমি দিশার সাথে সারাক্ষণ ঝগড়া করি? না না, সেটা বলিনি। 5 বছরের সম্পর্ককে তুই কি করে ভুলে গেলি সেটাই ভাবছি। দিশা এতক্ষণে বুঝতে পারল, তাই সে বলল, অতীত তো অতীতে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখন সে আমাকে বিয়ে করেছে, তাই আমি ওর গার্লফ্রেন্ড, আমিই ওর বউ, বুঝেছ? আর কখনো এই ব্যাপার নিয়ে কথা বলবে না। ঈশান দিশার দিকে তাকিয়ে রুমে চলে গেল। দিশা তানিয়াকে বলল, আমিও চাই, পরে কথা হবে। দিশাও রুমে গেল। তানিয়া মনে মনে বলতে লাগলো, ভাবলাম 5 বছর রিলেশনের কথা শুনে রেগে যাবে, কিন্তু কিছুই তো হলো না। এত স্বাভাবিকভাবে ব্যাপারটা মেনে নিল কিভাবে? আচ্ছা, ওসব না হয় বাদই দিলাম, কিন্তু দিশাকে আমি এর আগেও দেখেছি, এটা সত্যি। কিন্তু কোথায় দেখেছি? তোর শালা ব্রেন এত ধীরে ধীরে যে কেন কাজ করে? তাড়াতাড়ি কাজ কর আমার প্রিয় ব্রেন, আমার ভালোবাসার ব্রেন। এই বলে সে চোখ বন্ধ করে মাথায় টোকা দিচ্ছে আর ভাবতেছে। ইরা এসে দেখে তানিয়া কেমন জানি করছে। সে জিজ্ঞেস করলো, কি করছিস তুই? তানিয়া ওই অবস্থায় বলল, আমার ব্রেন ওয়াশ করছি। মানে কি, পাগল টাগল হলি নাকি? হতেই পারি। সেদিন যে হারে তোমার মা আমার পিছনে দৌড়াইছে, এখনো মনে হলে ভয় করে আমার। রাতে এখন প্রতিদিন স্বপ্নে দেখি খালাকে। কি কি দেখিস স্বপ্নে? খালা একটা লাঠি নিয়ে আমার পিছু পিছু দৌড়াচ্ছে, আর আমি তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কখনো নদীতে ঝাঁপ দিচ্ছি, কখনো আবার আকাশে উড়ে যাচ্ছি। কাল তো কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিলাম। ইরা হাসতে লাগলো। আপা হেসো না, সত্যি বলছি।
মনে হয় বুদ্ধিটা আগের চেয়েও অনেক কমে গেছে। খালা যে কেন এত বড় একটা ভুল করলো। ইরা তানিয়ার মাথায় জোর করে টোকা দিল আর বলল, এসব পাগলামি কথা বাদ দিয়ে খাবার দে, ক্ষুধা লাগছে। আর এসব কেন দেখিস জানিস? কেন? সারাক্ষণ মোবাইলে গেম খেলিস আর ভূতের মুভি দেখিস, সেই জন্য। হঠাৎ তানিয়া চিৎকার দিয়ে উঠল আর ইরার গালে চুমু খেতে লাগলো। আপা তুমি একটা জিনিয়াস। মানে? তুমি টোকা দেওয়ার সাথে সাথেই আমার বুদ্ধি কেমন জানি বেড়ে গেল। আরেকবার টোকা দাও দেখি। মানে কি কি বলছিস তুই? আসলে তুই একটা পাগলি। ভাগ্যিস ঈশানের সাথে তোর বিয়েটা হয়নি। তানিয়া আবার চিৎকার দিয়ে উঠল। বুদ্ধি আমার আরো বেড়ে গেল। এই বলে সে ইরাকে আবার একটা চুমু দিল। কি করছিস তুই? তুমি আমাকে পাগল ভেবো না আপা, আমি আসলে অনেক বুদ্ধিমান। তবে ব্রেনটা আমার খুব দুষ্টু, সহজে কাজ করে না, ধীরে ধীরে কাজ করে। বলবি তো কি হয়েছে? তুই এমন করছিস কেন? তাহলে শোনো, আমি অনেকক্ষণ ধরে আমার ব্রেনের সাথে পরামর্শ করছিলাম যে দিশাকে আমি এর আগে কই দেখেছি, কিন্তু আমার ব্রেন আর আমি খুঁজে পাচ্ছিলাম না। তুমি যে একটা টোকা দিলে আর মোবাইলের কথা বললে, তখন মনে হলো যে আমি ফোনে দেখেছি দিশার ছবি। তারপর আবার ভুলে গেলাম যে কার ফোনে দেখেছি। যেই তুমি ঈশানের কথা বললে, তখন মনে হলো আমি দিশাকে এর আগে ঈশানের ফোনেই দেখেছি। তো কি হয়েছে? ওর বউয়ের ছবি ফোনে থাকতেই পারে। হ্যাঁ পারে, কিন্তু ছবিটা আমি অনেক আগে দেখেছি। কিন্তু এখন আমি এটা মিলাতে পারছি না যে তখন তো ঈশানের সাথে দিশার বিয়েই হয়নি। তাছাড়া দিশা আমাদের ফ্যামিলির চেনা পরিচিতও কেউ না, আর ঈশানও বিয়ের আগে ওকে দেখেনি। তাহলে দিশার ছবি বিয়ের আগে ঈশানের ফোনে কিভাবে এলো? ইরা বুঝতে পারলো ব্যাপারটা, যে দিশার ছবি তানিয়া ঈশানের ফোনে দেখেছে। সে তানিয়াকে বলল, এইসব নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? আজ এরা বুদ্ধিগুলো শুধু এমনি এমনি কমে ফেলেছিস। এসব নিয়ে আর না ভেবে নিজের কাজে মন দে। আচ্ছা ইরাপা, দিশা আবার ঈশানের গার্লফ্রেন্ড না তো? তুই কি বলছিস এসব? এসব আবল তাবল কথাবার্তা বলে সংসারে অশান্তি সৃষ্টি করতে চাস? রাগ করছো কেন? আমার মনে হলো তাই বললাম। আর বলবেন এসব কথা। মা শুনলে তো ভাববে সত্যি দিশা ঈশানের গার্লফ্রেন্ড। ইরা আর এ ব্যাপারে কথা না বলে অন্য বিষয় নিয়ে কথা বলা শুরু করলো। দিশা রুমে যেতেই ঈশান তাকে বলল, এই মাথা মোটা, তোমার বুদ্ধি তো দেখছি তানিয়ার থেকেও কম। আমার গার্লফ্রেন্ড কে ছিল তুমি জানো না? কি করে এটা তুমি বিশ্বাস করলে যে তুমি ছাড়াও অন্য কেউ ছিল? তানিয়া এমন ভাবে বলছিল যে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা ধরো তুমি আর আমি দুইজনই অজানা। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে না করে তোমাকেই করলাম, আর তুমি বিয়ের পর জানতে পারলে তোমার স্বামীর রিলেশনের কথা, তখন কি করতে? দিশা ঈশানের গলা টিপে ধরলো আর বলল, খুন করতাম। আমার জিনিস অন্য কারো কেন হবে? সত্যি সত্যি দেখে খুন করছো? আচ্ছা ছাড়ো এখন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, তানিয়া কিন্তু তোমাকে চিনতে পেরেছে, যদিও শিওর হতে পারছে না। তবুও বলছি, ওর সামনে একটু কম কম যাবে। হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, মা বাবা রুমে যেতে হবে। আল্লাহ জানে কি আছে কপালে। আমি কি করে যে এই ভুলটা করলাম। সরি, আমার জন্য এসব হচ্ছে। ঈশান দিশার কপালে একটা কিস করলো আর বলল, ঠিক আছে, এবার ভুল হয়েছে, পরবর্তীতে আর না হলেই হলো। যা বলতে হবে মনে আছে তো? হ্যাঁ আছে। মা যতই বকুক কোনো উত্তর দিব না, চুপ করে শুনবো আর ক্ষমা চাইবো মার কাছে। গুড, লক্ষ্মী বউ আমার। ঈশান দিশাকে নিয়ে তার মায়ের রুমে গেল। মা আসলে এত তাড়াহুড়ো করে বের হয়েছি যে কাউকে বলার সময় পাইনি। ভুল হয়ে গেছে মা। আমি জানি তোমরা অনেক টেনশন করেছো, দয়া করে রাগ করে থেকো না। তার মা চুপ করে আছে। ঈশান তার বাবার কাছে গেল। বাবা তুমি অন্তত বোঝার চেষ্টা করো। কি এমন দরকার যে তাড়াহুড়ো করে বের হতে হলো? দিশা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আমি কাউকে না বলেই তাড়াতাড়ি করে ওর বাড়িতে গিয়েছিলাম। ঈশানের মা এখনো চুপ করেই থাকলো। কথা বলছো না কেন মা? ঈশান দিশাকে চোখ দিয়ে ইশারা করলো মায়ের কাছে ক্ষমা চাও। দিশা তাই তার শাশুড়িকে বলল, মা আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি সত্যি সেদিন বুঝতে পারিনি, আর করবো না এমন ফাজলামি। সরি মা, প্লিজ ফরগিভ মি। ঈশানের মা কোনো কথাই বলছে না। ঈশান কতবার মা মা করে ডাকলো, কিন্তু কোনো উত্তর দিল না। তোর বিবেক আসলেই নষ্ট হয়ে গেছে।